তে সুদ কষার বিষয়টা কি আসলে? হ্যাঁ, আমাদের হচ্ছে সুদ মানে বাস্তব জীবনে মূল কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের যখন কোনো টাকা আমরা ব্যাংকে রাখবো অথবা অন্য কাউকে দিব, তার বিনিময়ে যেটা পাওয়া যাবে, অতিরিক্ত টাকা পাওয়া যাবে, সেটাকে আমরা সুদ বা মুনাফা বলবো। আচ্ছা, তো এখানে সুদ আর মুনাফার মধ্যে কিছু বেসিক তফাৎ আছে। তা আমি সেই অঙ্কের খাতিরে এসব তফাতের মধ্যে যাচ্ছি না। আপাতত অঙ্কের খাতিরে আমরা ধরে নেব যে সুদও যা, মুনাফাও তাই। হুম। অর্থাৎ আপনি ব্যাংকে টাকা রাখেন, সেই ব্যাংকে থেকে আপনি যত টাকা রাখবেন তার থেকে অতিরিক্ত যে কত টাকা আপনাকে দিবে, সেই টাকাগুলোকে আপনাদের বলা হবে সুদ অথবা মুনাফা। তো এই সুদের হিসাব করার ক্ষেত্রে আমরা মূলত চারটা জিনিস আমাদের এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। হুম। প্রথম, আমরা যখন সুদের ক্যালকুলেশন করব, তখন আমরা যখন সুদের হিসাবটা করব তখন ধরেন সুদ প্রথমে বা মুনাফা যাই হোক, এইটা এটার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার আসল। হ্যাঁ, আসল মানে হচ্ছে আপনার ক্যাপিটাল। ঠিক আছে। তার সাথে হচ্ছে ধরেন আপনার আসল কিছু টাকা থাকলো, তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনাকে সুদ দিবে। তাহলে 5% সুদ দিলে এটার সাথে গুণন আপনার হচ্ছে হারটা গুণ করলে হয়ে যাচ্ছে, তাই না? হার মানে সুদের হার। এখন সুদের হার যেহেতু সবসময় পার্সেন্টেজে থাকবে, তাই সুতরাং সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। ওকে। এরপরে গুণন। এরপরে আমাদের যদি 1 বছর হয় তাহলে 1 দিয়ে গুণ করব, 2 বছর হলে 2 বছর দিয়ে গুণ করব, 3 বছর হলে 3 বছর দিয়ে গুণ করব। অর্থাৎ আমাদের সময় যত বছর তত দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো সুদের। তো এইগুলোকে আমরা যদি বীজগণিতের ভাবে একটু সংক্ষিপ্ত করে ফেলি, তাহলে সুদকে আমরা বলতে পারি, এই সুদেরটাকে আমরা আয় দিয়ে প্রকাশ করব মানে ইন্টারেস্ট, আর এটাকে প্রিন্সিপাল মানে পি দিয়ে প্রকাশ করব, হারটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে আর দিয়ে প্রকাশ করব, আর আপনার হচ্ছে এখানে সময়টা হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ এন দিয়ে প্রকাশ করব। তো এই সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা সুদ পাবো। এখন দেখেন, আপনার এরকম ধরনের সরল সুদের ক্ষেত্রে যখন এরকম ধরনের সমস্যাগুলো আসবে, তখন আপনার হচ্ছে যে কোনো একটা তথ্য মিসিং থাকবে, মানে হয় সুদেরটা দেওয়া থাকবে না, অথবা আসলেরটা দেওয়া থাকবে না, অথবা সুদের হারেরটা দেওয়া থাকবে না, যে কোনো একটা তথ্য মিসিং থাকবে, সেটা আপনাকে কি বের করতে হবে। ঠিক আছে। তো এখন যেটা থাক আমরা সেই অনুসারে প্র্যাকটিস করতে থাকি, দেখা যাক প্র্যাকটিস করতে করতে যে বিষয়গুলো সামনে আসে সেইগুলো আমরা তখন আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। ঠিক আছে। তো এখন আমরা চলে আসি, প্রথমে বলছে যে আবার ধরেন কিছু কমন সেন্স কাজে লাগালে সূত্র টুত্র কিছুই লাগে না। হ্যাঁ, নর্মালি হয়ে যায়। যেমন এখানে বলছে যে শতকরা বার্ষিক 12 টাকা হার সুদে, শতকরা বার্ষিক 12 টাকা হার সুদে, মানে আর মানে হচ্ছে কত, 12%, তাই না? 12%। আর মুনাফাই 500 টাকার, মানে আপনার আসল হচ্ছে 500 টাকা। ঠিক আছে। 500 টাকা সরল মুনাফা 360 টাকা কত বছরে হবে, মানে এনটা আপনার আননোন আছে, আর সুদের পরিমাণটা হচ্ছে 360 টাকা। ঠিক আছে। সুদের পরিমাণ 360 টাকা। তাই আপনি যদি এই ফর্মুলা এখন লিখে ফেলেন, যে হচ্ছে আমরা জানি পি গুণন কি, R/100 গুণন হচ্ছে এন, এটা সমান সমান হচ্ছে আমাদের সুদ মানে আয়। তাহলে পি এর মানটা কত দাঁড়াচ্ছে, 500 টাকা। হুম। গুণন আর এর মান হচ্ছে 12/100। হ্যাঁ। আর এটা এন এর মানটা জানা নাই, এটা হচ্ছে 360। ওকে। তাহলে এখান থেকে আপনি কেটে দেন, এটা দিয়ে এটা কেটে দেন, তাহলে হবে 5। তাহলে বা 5 12 60, তার সাথে একটা এন আছে, আর এই পাশে হচ্ছে 360। ঠিক আছে। তাহলে এন এর মান হচ্ছে 60 দিয়ে ভাগ করে দিলে 6, মানে 6 বছর সময় লাগবে। তো এটা হচ্ছে আমাদের সহজ কথা। হুম। এইভাবে আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারবো। আবার একটা সহজ কথা চিন্তা করেন, যদি আমাদের কোনো সূত্র টুত্র জানা না থাকে, আমরা এখানে যদি বলি যে 1 বছরের সুদ বের করব আগে। হুম। 1 বছরের সুদ, ঠিক আছে, এগুলো যদি আমরা নাও জানি, 1 বছরের সুদ হচ্ছে এখানে আছে আমাদের 500 টাকা। 500 টাকার কয় পার্সেন্ট, 12%। তাহলে 12% মানে 12/100। হুম।
তাহলে এটা দিয়ে কেটে দিলে 5, মানে 1 বছরে হচ্ছে 60 টাকা। 1 বছরে হচ্ছে 60 টাকা, ঠিক আছে। তাহলে বছর সংখ্যা কত হবে? আমাদের 1 বছরে যদি 60 টাকা হয়, তাহলে 360 টাকা হচ্ছে আমাদের হতে কয় বছর সময় লাগবে? তাহলে 6 বছর সময় লাগবে। এইভাবে আপনি বের করে ফেলতে পারেন, এটা হচ্ছে সহজ কথা। হ্যাঁ, যে 1 বছরে 60 টাকা হলে 360 টাকা হতে 6 বছর সময় লাগে। ঐকিক নিয়ম ব্যবহার করলে আপনি সহজেই এখান থেকে এটা সমাধানে আসতে পারবেন। আচ্ছা, তা যেটা আপনার কমফোর্টেবল হয়, সবচেয়ে ভালো হয় কি যে একটা বিষয় মানে করা, যে হচ্ছে হ্যাঁ, আপনার যে কোনো অ্যাঙ্গেলেই হোক, মানে কোন ভাবে এটা প্র্যাকটিস করবেন সেটা আপনার মাথার মধ্যে নিতে হবে। হ্যাঁ, আপনার নিজের মন মতো করে বের করার চেষ্টা করতে হবে। বলছে 450 টাকা বার্ষিক 6% হার সুদে কত বছরে 558 টাকা হবে? তাহলে আমাদের সুদ কত টাকা হচ্ছে এখানে? আমাদের 558 টাকা থেকে 450 টাকা আপনি বাদ দেন, তাহলে সুদ হচ্ছে কয় টাকা? এদিকে 50, এদিকে 58, 108 টাকা, তাই না? 108 টাকা হচ্ছে সুদ। হুম, তাহলে আমরা 1 বছরের সুদের হিসাব করি। 1 বছরের সুদ কয় টাকা হবে? এই যে 450 টাকা, এর হচ্ছে আপনার 6% বের করেন। তাহলে এটা 6 7 42, 7 3 45 টাকা, না 4 4 24, আর হচ্ছে 27 টাকা। 27 টাকা হবে হচ্ছে 1 বছরের সুদ। তো বলছে কত বছর সময় লাগবে? তাহলে বছরটা হবে এই যে 108 টাকা হচ্ছে আমাদের সুদ, 1 বছরে 27 টাকা, তাহলে ভাগ করেন, তাহলে চার 4 বছর সময় লাগবে। হ্যাঁ, 4 বছরে হয়ে যাবে। আবার যদি আপনি বলেন যে না স্যার আমি সূত্রে বসাবো, আপনি সূত্রে বসাতে পারেন। সূত্রে বসালে আপনার 450 টাকা হচ্ছে আসল, গুণন 6% হচ্ছে সুদের হার, গুণন হচ্ছে বছরের সংখ্যা সুদ হবে 108 টাকা। ঠিক আছে, 108 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা এখান থেকে আমি যদি কাটাকাটি করি, হুম, তাহলে যদি 50 দিয়ে কাটি তাহলে এটা 9, 50 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে 3 নং 27, তাহলে এর মান হচ্ছে 108 ভাগ হচ্ছে 27, এই তো 4 বছর। ঠিক আছে, এইভাবে আপনি সূত্রে বসালেও ইজিলি বের হয়ে আসবে। হ্যাঁ, তো যেটাই হোক, আপনার যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন না কেন, আপনি যদি ঐকিক নিয়মে ভালো ভালো করতে পারেন তাহলে ঐকিক নিয়মে করবেন। আবার যদি মনে করেন যে না, ঐকিক নিয়মে একটু আনকমফোর্টেবল ফিল করতেছি, তাহলে সূত্র ব্যবহার করবেন, অটোমেটিক এটা বের হয়ে আসবে। হুম, আচ্ছা, এখানে একটা কথা বলছে দেখেন, বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? মানে আসলে যত টাকা হবে, সুদও তত টাকা হবে। ঠিক আছে, মানে সুদ আর আসল সমান সমান হবে। এটা সুদের হার কত হলে, কত বছরে? তাহলে আমাদের ধরেন আমাদের চারটা তথ্য কি কি, একটা পি, একটা হচ্ছে আই, আর একটা কি, আর একটা হচ্ছে আপনার এন, আর একটা হচ্ছে আর, তাই না? তা আর হচ্ছে এখানে 8%, এই এনটা হচ্ছে দেওয়া নাই। হুম, এনটা হচ্ছে দেওয়া নাই। এখানে ওনারা একটা কথা বলছে যে পি আর আই সমান সমান হবে, মানে আর সুদ আসলে সমান সমান হবে, মানে সুদও যা আসলে তাই। তাহলে আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কি? পি ইন্টু এন ইন্টু R/100, আর সুদ হচ্ছে আই। হ্যাঁ, তো এখন পি আর আই বলছে একই হবে, তার মানে আপনি এই আইটাকে এখানে পি বানাই দেন। ঠিক আছে, এখানে এটাকে পি বানাই দেন, আই আর পি যেহেতু একই হবে, তাই না? বা তাহলে এখান থেকে উভয় পাশ থেকে পি পি তুলে দেন। এন এর মান তো জানি না, আর এর মান হচ্ছে 8, 8/100 সমান সমান এখানে হচ্ছে 1, বা এন এর মান হচ্ছে 100/8। ঠিক আছে, 100/8, তাহলে 12.5%। হ্যাঁ, 12.5%। তো এখানে একটা জিনিস বোঝা গেল, যে আপনার হচ্ছে যখন সুদ আসলে সমান হয়, এর অর্থ হচ্ছে যে আপনার টাকা দ্বিগুণ হয়। হ্যাঁ, যে 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, 200 টাকা হয়ে গেল, তার মানে সুদ আসলে সমান হলো, অর্থাৎ হচ্ছে আপনার সুদও যা আসলও তাই। হ্যাঁ, হ্যাঁ, সূত্র দিয়ে করানো যাবে, অসুবিধা নেই, 12.5%, এই তো। আচ্ছা, এরপরে আসি। বলছে কোনো আসল 20 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হলে কত বছরের সুদে মূল্যে 3 গুণ হবে? আচ্ছা,
তো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের 20 বছরে যদি দ্বিগুণ হয়, হ্যাঁ, তাহলে মানে প্রতি 20 বছরে 1 গুণ করে বাড়তেছে, তাই না? আমাদের বিষয়টা কি? হ্যাঁ, মানে ধরেন 100 টাকা আপনি 20 বছর মেয়াদি রেখে আসলে 200 টাকা হলো, তাই না? তাহলে 20 বছরে আপনার 100 টাকা বাড়লো, তাহলে বলছে 3 গুণ হবে। 3 গুণ হওয়া মানে কি, আরো যদি 100 টাকা আপনি বাড়াতে চান তাহলে আরো 20 বছর লাগবে না? সেটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 20 বছরে বাড়লো হচ্ছে কয় গুণ? 1 গুণ বাড়লো, তাই না? 20 বছরে আহ, বাড়বে হচ্ছে 1 গুণ। আপনি এইভাবে লিখলেই হবে, হ্যাঁ। আর তাহলে হচ্ছে হচ্ছে আহ, দ্বিগুণ, দ্বিগুণ হবে মানে 1 গুণ বাড়লে তাহলে 20 বছরে দ্বিগুণ হয়ে যাবে, তাই না? আপনি 100 টাকা যদি 20 বছর পরে ব্যাংকে রাখেন তাহলে দ্বিগুণ হলো, তার মানে কি 200 টাকা হলো। তার মানে বাড়লো কয় টাকা? 100 টাকা, তাই না? 1 গুণ বাড়তে 20 বছর লাগছে। তাহলে 2 গুণ বাড়তে সময় লাগবে হচ্ছে, 2 গুণ বাড়তে সময় লাগবে হচ্ছে কয় বছর? সময় লাগবে আপনার এই 20 × 2 অর্থাৎ 40 বছর। অর্থাৎ 40 বছর যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে আপনার টাকা, 100 টাকা 2 গুণ বেড়ে 300 টাকা হয়ে যাবে, মানে 3 গুণ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বিষয়টা কি? আচ্ছা, তারপরটাতে চলে যায়। তারপরটাতে বলছে যে কিছু টাকা 8% লাভে 3 বছরে লাভ আসলে 1860 টাকা হয়। ঠিক আছে, লাভ আসল মিলে 1860 টাকা হয়। হ্যাঁ, মানে বলেন। স্যার এইটা কি ওই যে ওই সূত্রটা দিয়ে করা যাবে না? হ্যাঁ, যাবে, অনেক ঝামেলা হবে। আপনি সহজ কথাই তো বুঝতে পারছেন না যে ধরেন আপনি 100 টাকা রেখে আসছেন, 20 বছর পর দ্বিগুণ হয়ে গেছে, মানে আপনার 100 টাকা বেড়ে গেছে, তাই না? তাহলে জি বিশ স্যার, হ্যাঁ। বছরে আপনার 1 গুণ করে বাড়ে, তাহলে আর 3 গুণ হওয়া মানে কি 2 গুণ বাড়তে হবে, তাহলে আরো 20 বছর গেলেই তো আপনার 300 টাকা হয়ে যাবে, তখন 3 গুণ হয়ে যাবে। হ্যাঁ, এটা সহজেই করা যাবে এটা। আচ্ছা, এখানে আসি। এটাতে বলছে কিছু টাকা আপনি ব্যাংকে রাখছেন, 3 বছরে হচ্ছে লাভ আসলে 1860 টাকা হয়েছে, তাহলে কত বছরে? 2040 টাকা হবে। তাহলে এখানে লাভ আর আসল মানে এটা তো আপনাকে আগে জানতে হবে, তাই না? যে আপনার হচ্ছে হ্যাঁ, মানে লাভ মা- মানে এইটার মূল আসলটা কত, আসলটা কত এটা আমাদের আগে প্রথমে জানতে হবে। ঠিক আছে, তাহলে আসলটা বের করে নিয়ে তারপরে সেটা কত বছর সময় লাগবে সেটা আমরা হচ্ছে পরে দেখবো। তো এই আসল বের করা, লাভ আসল বের করার সহজ বুদ্ধিটা হচ্ছে যে আপনার এই সূত্র দিয়ে না করে এটা ঐকিক নিয়মে করাটাই ভালো। কিভাবে দেখেন আমি দেখাই। আর সূত্র দিয়েও হয় কিন্তু আরো ঝামেলা হয়। ধরেন আসল যদি 100 টাকা হয়, আসল 100 হলে আপনার 8% হারে, 8% হারে 3 বছরে, হ্যাঁ, 3 বছরে সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? 1 বছরে হবে দেখেন আহ, আপনার 100 টাকা 3 টাকা, 8% হলো 8 টাকা সুদ, তাই না? তাহলে 100 টাকা তো এখন আছে আপনার, আর 100 টাকার 1 বছরে 8 টাকা সুদ, তাহলে 3 বছরে 24 টাকা সুদ, মানে 124 টাকা। 124 টাকা, ঠিক আছে। এইবার আপনি এখান থেকে দেখবেন যে সহজে আসল বের করতে পারবেন কিভাবে। আপনার লিখবেন যে হচ্ছে সুদ আসল, সুদ আসল 124 হলে আসল হচ্ছে 100। এই কথা লিখলে আপনার জন্য তাড়াতাড়ি হবে, হ্যাঁ। 100, তাহলে 1 টাকা হলে কত? 100/124। আর আমাদের এখানে বলছে 1860 টাকা, তাহলে 1860 টাকা হলে কত? তো এটার সাথে 1860 দিয়ে গুণ করে দেই, 1860 দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আপনার হচ্ছে কত? এটা যদি আমরা হচ্ছে 2 দিয়ে কাটি তাহলে এটা 62, তাই না?
আর 2 দিয়ে কাটলে এটা 50, আর 62 দিয়ে এটা কাটলে 30, তাহলে 1500 টাকা। এই যে আসল হলো 1500 টাকা। এই আসল বের করা এইভাবেই সহজ কাজ, মানে এইরকম ধরনের অঙ্কে 1500 টাকা আপনার আসল হয়ে গেল। হ্যাঁ, এই যে 1500 টাকা আসল, মানে বলছে কিছু টাকা, এই টাকাটা কত? 1500 টাকা। এখন এই 1500 টাকা কয় বছরে 2040 টাকা হবে? বুঝতে পারছেন বিষয়টা কি? 1500 টাকা কত বছরে 2040 টাকা হবে? 2040 টাকা যখন হবে তখন সুদ কত হবে? তখন সুদ হবে হচ্ছে এই যে 2040 টাকা আমার হলো, এর মধ্যে আমার 1500 টাকা আসল আছে, তাহলে আমার 540 টাকা হচ্ছে সুদ। এটা কয় বছরে হবে তাই বলছে। তাহলে এই যে সুদের সূত্র সবাই পছন্দ করতেছে, পি এর মানটা হচ্ছে কত? আমাদের 1500 টাকা। হুম। আসল হচ্ছে 1500 টাকা, গুণন বছর কত এটা জানা যাচ্ছে না, সুদের হার কত, 8%, মানে 8/100, সমান সমান হচ্ছে 540 টাকা। হুম। তাহলে এখানে আপনার হচ্ছে এটা দিয়ে এটা কেটে দেন, তাহলে 15, 8 15 কত হয়? আহ 8 15 হচ্ছে 80, আর 40 120, তাহলে 540-কে 120 দিয়ে ভাগ করলে 4 × 48 = 60, মানে 4.5 বছর। অর্থাৎ 4.5 বছরে আপনার টাকা 2040 টাকা হবে। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তাহলে প্রথম স্টেপ কি, আমাদের আসলটা বের করতে হবে। আসলটা বের করে তারপরে সুদটা বের করতে হবে, তারপরে আমরা হচ্ছে এতে যেতে পারবো। ঠিক আছে? এই বুঝতে পারছেন বিষয়টা কি সবাই? কোনো কনফিউশন থাকলে বলতে হবে। হ্যাঁ, সুদের অঙ্ক থেকে পরীক্ষায় কিন্তু আসতেছে জানি। আরো কোনো কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা, মারুফা বলেন দেখি। স্যার এই যে প্রথম যে অংশটা না, এটা কি মানে ওই আই সমান সমান পি এন আর এটা দিয়ে আসলটা বের করা যাবে না? হ্যাঁ, ওটা হচ্ছে ধরেন আপনার, এই- আপনার আসলটা যদি আপনার ধরেন X টাকা ধরে নেন, হ্যাঁ, তাহলে X টাকা, হুম। X টাকার হচ্ছে 8%, কয় বছর? 3 বছর। হ্যাঁ, এইভাবে আপনার টোটাল মিলে হবে 1860 টাকা। তো এটা ক্যালকুলেশন করলেও আপনার হচ্ছে এক্স এর মান 1500 টাকায় হবে। হ্যাঁ, এক্স এর মান 1500 টাকা হবে। তো এটা একটু সময় লাগে আর কি। হ্যাঁ, এটা সময় লাগে, একটু রিগরাস কাজ হয়, এই জন্য এটাতে আমি গেলাম। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে করিম সাহেব 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায়, আর বাকি টাকা হচ্ছে 10% মুনাফায় আহ বিনিয়োগ করলেন। তিনি 1 বছর পর 6,400 টাকা মুনাফা পেলেন। 12% মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করছেন? আপনারা প্রশ্ন সবাই বুঝতে পারছেন কি? হ্যাঁ, প্রশ্ন যদি কারো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে? এই সবাই কি প্রশ্ন ক্লিয়ার এটা? আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। বলছে যে 56,000 টাকা আপনার হচ্ছে তারা ব্যাংকে রাখছে। হ্যাঁ, 56,000 টাকা দুইটা ব্যাংকে রাখছে, মানে কোন ব্যাংকে কত টাকা সেটাও আমরা জানি না। বলছে যে দুইটা ব্যাংকে রাখছে, একটাতে 12% সুদ দিবে, আর একটাতে আপনার হচ্ছে 10% সুদ দিবে। হ্যাঁ, এখন এই 1 বছর পরে সে 6,400 টাকা মুনাফা পাবে আর কি, হ্যাঁ, হাতে।
তো এই যে 1 বছর মানে পরে 450 টাকা মুনাফা পেলো, তো বলছে যেখানে 12% সুদের মানে যেখানে রাখছিল সেখানে সে কত টাকা হচ্ছে উম রাখছিল আর কি, সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ সোহেল রানা, বুঝতে পারছেন বিষয়টা কি? স্যার, হ্যাঁ। এখানে হইতেছে 5,600 টাকার সম্পূর্ণ না, মানে তার কিছু একটা অংশ রয়েছে, সম্পূর্ণ হ্যাঁ, টাকা না। না সম্পূর্ণ না, কিছু একটা অংশ। জি জি জি। হ্যাঁ, কিছু একটা ঠিক অংশ, আছে। সেটা কত অংশ তাও আমি জানি না। তাই আমি ধরবো যে হচ্ছে 12% সুদে বিনিয়োগ করছে X টাকা। হ্যাঁ, 12% সুদে সুদে হচ্ছে X টাকা বিনিয়োগ করছে, ঠিক আছে? X টাকা বিনিয়োগ করছে, তো এটা আমি ধরে নিলাম। তাহলে আমি প্রশ্ন মতে সাজাবো কিভাবে? প্রশ্ন মতে আমার যে দুইটা টাকা, তা টাকার অংশটাকে আমরা আগে আলাদা আলাদা করি। একটা হচ্ছে আমার X টাকা, আর আরেকটা হচ্ছে 56,000, 56,000 মাইনাস X টাকা, মানে টোটালটা তো আমাদের 56,000। তাহলে একটা যদি X হয়, আরেকটা হচ্ছে 56,000 মাইনাস X টাকা। তো এই যে টাকাটা X টাকা, এইটা সুদ পাবো আমি হচ্ছে 12% হারে, 12%। আর এই যে টাকাটা, এটা সুদ পাবো আমি হচ্ছে 10%। এই এই দুইটা সুদের টাকা যদি আমি যোগ করি, হুম, তাহলে আমার মোট হবে হচ্ছে 6,400 টাকা, 6,400 টাকা। ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পারছেন বিষয়টা কি, মানে একটার উপরে 12% আর একটার উপর 10%, সব মিলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 6,400 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? সাধারণত বুঝতে পারছেন। আচ্ছা, বা তাহলে এখন আমাদের এটা হচ্ছে যদি আমরা ভাঙি, তাহলে 12x ডিভাইডেড বাই পার্সেন্টেজের জন্য নিচে 100, প্লাস এটা হচ্ছে 56,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এখানে 10, আর নিচে হচ্ছে একটা 100, আর হচ্ছে 6,400। হুম, এখন আমি উভয় পাশে 100 দিয়ে গুণ করে দিব। 100 দিয়ে গুণ করে দিলে আমার কাজটা সহজ হয়ে যাবে। 100 দিয়ে গুণ করে দিলে এটা হবে হচ্ছে 12x, প্লাস এখানে 10 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 56,000 আছে, আর একটা শূন্য বাড়বে, 3 4টা মানে 5,60,000 মাইনাস 10x, আর 100 দিয়ে যেহেতু গুণ করছে এটা হবে 64, 1 2 3 4। তাহলে এখান থেকে আমাদের 12 থেকে একটা এক্স বাদ দিলে, দুইটা এক্স বাদ দিলে থাকে 10x বাদ দিলে 2x, আর এই 6,40,000 থেকে 5,60,000 বাদ দিলে থাকে 80,000, 80,000। তাহলে এক্স এর মান 2 দিয়ে ভাগ করলে হবে 40,000। তার মানে হচ্ছে সে 40,000 টাকা বিনিয়োগ করছে 12% সুদে, আর বাদ বাকি যেটা সেটা বিনিয়োগ করছে হচ্ছে 16% সুদ, 10% সুদে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা কি? আচ্ছা, ক্লিয়ার সবাই? আচ্ছা, অনেকের ভিতরে আমি একটা টেন্ডেন্সি খেয়াল করি, সেটা হচ্ছে যখন আপনারা পড়াশোনা শুরু করেন বা কারো কাছ থেকে কোনো বই বা সাজেশন বা এইগুলো খেয়াল, তখন আবার দেখবেন যে অনেকেই প্রশ্ন করে যে স্যার এখান থেকে কি 100% কমন পড়বে? আবার কেউ কেউ প্রশ্ন করে যে আর কিছু কিছু বইয়ে লেখাও থাকে উপরে যে 100% নাকি কমন পড়ছে তাদের বই থেকে। আচ্ছা, এই কথাগুলোর বাস্তব ভিত্তি কি? এই কথাগুলোর কি কোনো বাস্তব ভিত্তি আছে? মানে এখন ধরেন কমন 100% পড়ছে, হয়তো সেই বইয়ে সবই আছে যেগুলো পরীক্ষায় আসছে, এর মানে তো এটা মিন করে না যে সে যে বইটা লিখছে সেই বইটা না হলে বাজারে যারা চাকরির পরীক্ষা দিছে তারা কেউ কমন পেত না। ব্যাপারটা কি তাই মিন করে? করে না। এখন এগুলো আপনার হচ্ছে, এবং
এটা কোনো কথা না। আপনি যদি কোনো বই পড়েন যে আমি 100% কমন পাবো এই বই থেকে, এই নিশাতে যদি পরীক্ষা হলে যান, তাহলে কখনোই পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা নাই। আপনাকে মৌলিক জিনিসটা ভালোভাবে জ্ঞান জানতে হবে। সাধারণ জ্ঞানের বিষয়টা ভিন্ন। বাংলা, ইংরেজি, গণিত এইগুলোর ব্যাপারে আপনাকে মৌলিক যে নিয়মটা বা মৌলিক যে কনসেপ্টটা সেটা নিয়ে যেতে হবে। এর মধ্যে থেকেই কমন আসবে। যদি দু একটা নাও আসে, আপনি যদি ধারণাগতভাবে প্রশ্নটা আনসার করতে পারেন, হ্যাঁ, এরকম একটা নলেজ তৈরি করতে হবে। এখন দেখা যাচ্ছে ওই এই সিরিজের বই থেকে এত পার্সেন্ট কমন, এই সিরিজের বই থেকে, এইগুলো আসলে মানে পড়াশোনা আপনার খুব একটা, মানে এগুলো আই ক্যাচিং কিছু বিষয়, মানুষের চোখের একটা ধাঁধা। এগুলো দেখে মানুষ মানে নিজে খুশি হয়। আপনি যদি পড়াশোনা ঠিকভাবে না করে যান, তাহলে কি কখনো এগুলো ভালো করা যাবে? ব্যাপারটা এরকম। তো এগুলো কোনো কথা না, এগুলো অবান্তর প্রশ্ন, ঠিক আছে? এগুলো প্রশ্ন মানে আমি কতটা ফাঁকি দিতে পারি সেইটা হচ্ছে আমার যাচাই করতেছে। এরকম কাজ করবেন না আপনারা। আপনাদের কথা হচ্ছে যে কমন পড়ুক বা না পড়ুক, এটা কোনো ব্যাপার না। আমার নলেজ, পাখি যদি আপনার গাছে উড়ে, গাছ থেকে উড়ে যায়, পাখি কি ডাল পচা না ভালো সেই চিন্তা করে কি ডালে বসে নাকি? হুম। পাখির মতো পাখি যা বসবে, ডাল পচা হলে সে আবার উড়ে যাবে, কারণ তার শক্তি হচ্ছে পাখায়। সে পাখায় শক্তি, তার আপনার ডালে শক্তি না। তো ডাল ভালো হোক, শক্ত হোক, নরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, ব্যাপার না, তার শক্তি তো ভিতরে থাকতে হবে। তা আপনাদেরও সেরকম ভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? আপনাদের শক্তিটা থাকতে হবে ভিতরে। ওকে। আচ্ছা, এইটাতে আমরা চলে আসি। এই অঙ্কটা মনে হয় গোটাটা এখানে আসতেছে না কেন? শতকরা বার্ষিক যে হার সুদে আপনার হচ্ছে কোনো মূলধন 6 বছরে দ্বিগুণ হয়, সেই হার সুদে কত টাকা? হুম। সেই হার সুদে কত টাকা 4 বছরে সুদে মূলে 2050 টাকা হবে? এটুকু মনে হয় লেখা কেটে গেছে কোনো কারণে। এটা আমি এখানে লিখে দিচ্ছি। 4 বছরে সুদে মূলে 2050 টাকা হবে, হ্যাঁ, 2050 টাকা হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে দুইটা পার্ট আছে এই প্রশ্নের। একটা পার্টে বলছে কি যে শতকরা বার্ষিক যে হার সুদে, হুম, যে হার সুদে, তাহলে কত হার সুদে সেটা আমরা আগে বের করব, ঠিক আছে? সেটা আমরা আগে বের করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা বের করা। হুম। তারপরে বলছে 6 বছরে দ্বিগুণ হবে সেই হার সুদে, মানে সেই হারটা কত সেটা আমরা আগে বের করব প্রথমে, হ্যাঁ। তো দ্বিগুণ হওয়া মানে কি? আসলে যত টাকা হয় সুদও তত টাকা হয়। মানে ধরেন আমরা পি গুণন এন গুণন আর, তাই না, বাই 100, এটা সমান সমান সুদ, তাই না? এখন যখন আপনার আহ, টাকার দ্বিগুণ হয়, তখন পিও যত টাকা হয়, আয়ও তত টাকা হয়, মানে আয় আর পি একই হয়। বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে এখানে আমাদের পি পি তুলে দেন, এন এর মান হচ্ছে 6 আর বাই 100, হ্যাঁ, সমান সমান হচ্ছে 1। 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 3। তার মানে আর এর মান আমরা বলতে পারি 50/3%। 50/3%, ঠিক আছে? এত পার্সেন্ট। সুদের হারটা বুঝতে পারছেন কি? 50/3%। অর্থাৎ হচ্ছে ওরা যে হার সুদের কথা বলছে সেই হারটা হচ্ছে আমাদের 50/3%। মানে আমাদের যে হারের কথাটা আর থাকলো না, আমাদের সুদের হারটা হবে কত? 50/3%। হ্যাঁ। তাহলে আমাদের আর এর মানটা এখানে লিখি, 50/3%। আচ্ছা, থাকলো। এখন বলছে শেয়ার সুদে কত টাকা, আসলটা আপনার দেওয়া নাই, আসলটা দেওয়া নাই, বছরটা দেওয়া আছে। কয় বছর? 4 বছরে সুদ আসলে আপনার কত টাকা হবে? 2050 টাকা, সুদ আসল মিলে। হুম। আচ্ছা, তাহলে এটা আপনার হচ্ছে ধরেন আমাদের আসলটা এখানে পি, এটা দেওয়া নাই। তাহলে আমাদের প্রশ্ন মতো আমরা লিখতে পারি আসল এই টাকাটা আসল, এই টাকাটার সাথে কি হবে? সুদ ধরবো আমরা 50/3%।
কয় বছর? 4 বছর ধরে এই সুদ আর আসল যোগ করে আমাদের 2050 টাকা হবে। 2050 টাকা হবে। হুম। বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব এটা P × 50/3 গুণন 1/100 গুণন হচ্ছে 4। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে আপনার? এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 2 সমান সমান হচ্ছে 2050। বা এখান থেকে আপনার এটা P প্লাস এটা 2P/3 হচ্ছে 2050। তাহলে এটা 3P আর 2P মিলে 5P। 5P/3 2050। ঠিক আছে। তাহলে P এর মানটা হবে 2050 ডিভাইডেড বাই কত? 5 গুণন 3। হুম। তাহলে আপনার এটা কাটাকাটি করেন, 5 দিয়ে কাটলে 4×5 = 20। আহ, এটা 410 হচ্ছে, তাই না? 410। তাহলে 1230 টাকা হচ্ছে আমাদের আসল। 1230 টাকা হচ্ছে আসল। এটা আপনার এই যে সূত্র ব্যবহার করে করে ফেলতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, আপনি যদি ঐকিক নিয়মে করেন তাহলে আপনার এটার জন্য খুবই সহজ হবে। তো ওইটাও আমি দেখাচ্ছি ঐকিক নিয়মটা কিভাবে করতে হয়। হুম। এত দূর যাওয়াই লাগবে না, ঐকিক নিয়মে আর সহজে এটা করা যায়। তো ঐকিক নিয়মে হচ্ছে আপনার প্রথমে আসল ধরে নেবেন 100 টাকা। হ্যাঁ, আসল হচ্ছে 100 টাকা। তাহলে আসল যদি 100 হয়, আসল 100 হলে 4 বছরে 4 বছরে সুদ আসল কত হবে এটা বের করব আমরা। হ্যাঁ, সুদ আসল কিভাবে বের করব? আমাদের 100 টাকা তো আসলে আমাদের থাকলোই। হ্যাঁ, 100 টাকা তো থাকলোই। এই 100 টাকার সাথে আমাদের কত টাকা যোগ হবে? এই 50/3% হারে। কয় বছরের? এটা 4 বছরের, তাই না? তাহলে পার্সেন্টেজ উঠে দিয়ে নিচে আর দুইটা শূন্য নিয়ে নিই, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে এটা কেটে দিলে হবে হচ্ছে আপনার 3। আর তো কাটা যায় না, তাহলে হচ্ছে এখানে 3 লসাগু করলে 300 আর ওখানে 200, 500/3। এই 500/3 টাকা হচ্ছে সুদ আসল। তো এবার আপনি ঐকিক নিয়মে লেখেন 500/3 টাকা সুদ আসল হলে আসল 100 হলে আসল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আসল 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? তাহলে 100 × 3/500। আর আমাদের 2050 টাকা হলে কত? তাহলে গুণন 2050। এইটা আসবে হচ্ছে আপনার 1230 টাকা। এইভাবে করে করতে পারেন, এভাবে সহজেই করা যায়। হুম। দুইটা অ্যাঙ্গেলে যে কোনো একটা এখানে ফলো করলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর পরেরটাতে চলে যায় তাহলে। পরেরটাতে বলছে কি যে হচ্ছে আহ, সুদের হার 6% থেকে 4%-এ কমে যাওয়ায় এক ব্যক্তির আয় 20 টাকা কমে গেল, তার আসল কত? তা আপনি আসলটা ধরে নেন। আসল হচ্ছে আমি ধরে নিলাম X টাকা। তাহলে প্রশ্ন মতে আপনার কমে গেছে কত পার্সেন্ট? আসলের উপরে আয় কমে গেছে 6% থেকে 4% হয়ে গেছে। তার মানে এটা 2% কমে গেছে। তাহলে এই যে 2% কমে গেল, এটা হচ্ছে 20 টাকা কমে গেছে। মানে মোট যে আমাদের আসল, তার 6% থেকে 4% হয়ে গেছে, মানে 2% কমে গেছে। 2% কমে যাওয়াতে আমাদের 20 টাকা কমে গেছে। বা এটা হবে হচ্ছে 2x/100 = হচ্ছে 20। হুম। তাহলে হচ্ছে x এর মান কত হবে? এটা দেখলে 10, 1000। তার মানে আসল হচ্ছে 1000 টাকা। হুম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়ার্টারে চলে যায়। 9 বলছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 6600 টাকা হয় এবং মুনাফা আসলের 8/3 হলে আসলের পরিমাণ কত? তো এখানে আমাদের মুনাফা হচ্ছে আসলের 8/3। তার মানে আসল যদি আপনার 8x হয়,
তাহলে মুনাফাটা হবে হচ্ছে এই 8x এর 8/3 ভাগ, হ্যাঁ, মানে 3x। তো এই দুইটা যোগ করলে হবে 6,600 টাকা। তাহলে প্রশ্ন মতে এই 8x প্লাস হচ্ছে আপনার 3x, এইটা সমান সমান হচ্ছে 6,600 টাকা। হ্যাঁ, তাহলে এটা 11x সমান সমান 6,600, আর x এর মান হবে তাহলে 600। x এর মান যদি 600 টাকা হয়, তাহলে আসল কত টাকা হচ্ছে? আসল হচ্ছে আপনার 8 × 600, তার মানে 4,800 টাকা হচ্ছে আসল। হ্যাঁ, আসলের পরিমাণই বের করতে বলছে, যে আসলের পরিমাণ কত, তাহলে 4,800 টাকা হবে। আচ্ছা, এরপরে 10-এ আসি। বলছে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 600 টাকা, আর 6 বছরে যদি 700 টাকা হয়, তাহলে মূলধন কত? তাহলে 4 বছরে হলো 600 টাকা, আর 6 বছরে হলো 700 টাকা। তাহলে পরের যে 2 বছর, তাহলে 2 বছরে আপনার কি সুদ বাড়বে, তাই না? তাহলে 2 বছরের সুদ, 2 বছরের সুদ হচ্ছে এই 700 টাকা থেকে 600 টাকা বাদ যাবে, মানে 100 টাকা। 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এখানে বলছে 4 বছরে সুদে মূল্য হচ্ছে 600 টাকা, তাহলে 2 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ হবে কত? 4 বছরের সুদ হবে 200 টাকা। তাহলে আসল কয় টাকা? আসল হচ্ছে এই 600 টাকা থেকে আপনার 200 টাকা বাদ দিয়ে দিতে হবে। হুম, তাহলে 400 টাকা হচ্ছে আসল। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে চলে যায় তাহলে। পরেরটাতে বলছে যে কোনো মূলধন 3 বছরে, আচ্ছা আবু হানিফ, আপনি কিছু বলতেন? স্যার ওই যে ওইখানে যে 2 বছরটা বাদ দিলেন স্যার, ওইটা কিভাবে করলেন স্যার? প্রথমে যে বলা ছিল 4 বছরের আর 6 বছরের, বছর বাদ দেওয়া হবে কেন? 2 বছর, তাহলে 2 বছরের সুদ হচ্ছে না, মানে প্রথমে 4 বছরে হয়েছে 600 টাকা, আর 6 বছরে হয়েছে আপনার হচ্ছে আহ কত টাকা, আপনার 700 টাকা। তাহলে মাঝখানে 2 বছর জি, হচ্ছে। মাঝখানে 2 বছর বের হচ্ছে, জি জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরটাতে আসি। বলছে কোনো মূলধন 3 বছরে সুদে মূল্য হচ্ছে 1,452 টাকা, আর 5 বছরে সুদে মূল্য হচ্ছে 1,620 টাকা। তাহলে মূলধন সুদের হার কত? আসল ও সুদের পরিমাণের অনুপাত কত? আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন একসাথে আছে। প্রথমটা হচ্ছে যে উম, 3 বছরে সুদে মূল্য হয়েছে আপনার হচ্ছে কত টাকা? 1,452 টাকা। আর 5 বছর হয়েছে 1,620 টাকা। তাহলে মাঝখানে 2 বছরের সুদ কত হবে? 2 বছরের আহ, সুদ হবে হচ্ছে এই 1,620 টাকা থেকে 1,452 টাকা বাদ দিতে হবে। তাহলে এদিকে 48 টাকা, আর ওদিকে 120 টাকা, তার মানে হচ্ছে 168 টাকা। এই 168 টাকা হচ্ছে 2 বছরের সুদ। তাহলে আসল বের করার ক্ষেত্রে আমরা আগে 3 বছরেরটা বের করব। 3 বছরের সুদ, 3 বছরের সুদ হচ্ছে, 3 বছরের সুদ, 2 বছরের সুদ হচ্ছে 168 টাকা। তাহলে 168-কে 2 দিয়ে ভাগ করব, করে 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে হবে 64, 168-এর 84, তাই না? 84-র হচ্ছে 3 দিয়ে গুণ করলে 252 টাকা।
এই 252 টাকা হচ্ছে 3 বছরের সুদ। তাহলে আসল কত টাকা হবে? আসল হচ্ছে 1452 টাকা থেকে 252 টাকা বাদ, তার মানে 1200 টাকা হচ্ছে আসল। ওকে, 1200 টাকা আসল। আচ্ছা, তার মানে আসলের পরিমাণ আমরা পেয়ে গেছি। সুদের হার কত? হুম, তো এখানে এখানে 2 বছরের সুদ 168 টাকা, তাহলে আমরা 1 বছরের সুদ বের করে নিই আগে। 1 বছরের সুদ কিভাবে ভাগ করা যায়? 168 টাকাকে 2 ভাগ করলেই হবে, তাহলে হচ্ছে 84 টাকা হবে, তাই না? 84 টাকা। তো সুদের হার কত? সুদের হার বের করার সহজ উপায় হচ্ছে আপনার, আমাদের কত টাকা সুদ হলো? 84 টাকা সুদ। কয় টাকাতে? 1200 টাকাতে। 1200 টাকাতে 84 টাকা সুদ গুণন 100 টাকা, তাহলে এটা দিয়ে কাটলে 12, এটা দিয়ে কাটলে 7, তার মানে 7%। তাহলে সুদের হার হচ্ছে 7%। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? আমাদের এখানে দুইটা কাজ একসাথে করলাম। একটা হচ্ছে মূলধন কত, 1400 টাকা, 1200 টাকা, আর সুদের হার কত, এটা 7%। আমাদের আরো একটা কাজ বাকি আছে, যে আসল আর সুদের পরিমাণের অনুপাত বের করতে হবে। ঠিক আছে? হুম, তাহলে অনুপাত বের করতে হলে আমাদের আসল আসল তো জানাই আছে 1200, সুদের পরিমাণ বের করি। সুদের পরিমাণ, সুদের পরিমাণটা কত? আমাদের টোটাল হচ্ছে 1620 টাকা। 1620 টাকা থেকে আমাদের আপনার 1200 টাকা আসল বাদ দিলে কয় টাকা হয়? 420 টাকা হচ্ছে মোট সুদ। তাহলে অনুপাত কত টাকা কত টাকা হবে? অনুপাতটা হচ্ছে এই যে 420, আপনার আমাদের আসল হচ্ছে 1200 টাকা, আর এটা হচ্ছে 420 টাকা। তাহলে এটাকে যদি আমরা ছোট করি, যদি আমরা 60 দিয়ে কাটি, তাহলে 60 দিয়ে কাটলে এটা 20 হবে, আর 60 দিয়ে কাটলে এটা 7 হবে। তাহলে 20:7, এর থেকে আর ছোট করা যায় না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাই তাহলে। পরেরটাতে বলছে যে একই হার সুদে 300 টাকার 300 টাকায় 4 বছরের সুদ, আর 500 টাকায় 5 বছরের সুদ একত্রে হচ্ছে 148 টাকা হলে সুদের হার কত? তাহলে এখানে আমরা সুদের হারটা ধরে নেব হচ্ছে আমাদের x টাকা। ঠিক আছে, x% আর কি। সুদের হার হচ্ছে x%। তাহলে এখানে বলছে কি, প্রশ্ন মতে 300 টাকা x% হারে কয় বছর? 4 বছর। আর 500 টাকা x% হারে কয় বছর? 5 বছর। এই দুইটা টাকা যোগ করলে আপনার হবে হচ্ছে 148 টাকা। 148 টাকা। তাহলে এখানে আমাদের হচ্ছে 3×4=1200, এটা 1200 x, আর এখানে আমাদের শতকরার জন্য নিচে 100 চলে যাবে, প্লাস এখানে 5×5=2500, এক্স ডিভাইডেড বাই নিচে চলে যাবে হচ্ছে 100, সমান সমান 148। তাহলে শূন্যগুলো ক্যান্সেল করে দেই। তাহলে এখানে 12 আর 25 হচ্ছে 37। 37x সমান সমান 148। তাহলে এক্স এর মান হচ্ছে 4। তার মানে 4% হারে সুদ হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সুদের হারটা হবে 4%।
আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে বলছে সুদের হার কত হলে 8 বছরে কোনো আসল 3 গুণ হবে। হুম 3 গুণ হওয়া মানে কি? ধরেন এখানে আমাদের পি আছে, আই আছে, আর আছে, এন আছে। 8 বছর, এন এর মানটা হচ্ছে 8 বছর। সুদের হারটা দেওয়া নাই। এই সুদটা হবে হচ্ছে আপনার আসলের কয় গুণ? দ্বিগুণ। 3 গুণ যখন হয় তখন 2 গুণ থাকে তার মধ্যে সুদ, আর 1 গুণ থাকে আসল। মানে ধরেন 100 টাকা 300 টাকা হয়ে গেছে। তাহলে 200 টাকা হচ্ছে সুদ আর 100 টাকা আসল। তার মানে সুদটা থাকে হচ্ছে এই দ্বিগুণ, আসলের দ্বিগুণ। তাহলে এইভাবে আমরা এখানে বসাবো পি গুণন R/100 গুণন এন সমান সমান হচ্ছে 2p। সরি। তাহলে উভয় পাশ থেকে আমরা পি তুলে দিলাম। আর এর মানটা তো জানি না। এন এর মানটা কত এখানে? 8। আর নিচে হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, বা 8 সমান সমান হচ্ছে 200/8। তাহলে আর এর মান হচ্ছে 25। তার মানে সুদের হার 25%। অর্থাৎ আপনি 25% হারে যে কোনো টাকা আপনি যদি ইয়েতে রাখেন, হ্যাঁ, 25% হারে যদি আপনি যে কোনো টাকা রাখেন আহ, ব্যাংকে, তাহলে 8 বছরে সেটা 3 গুণ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এর পরেরটাতে আসি। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হলে মুনাফা আসলের 8/3 অংশ হলে সুদের হার কত? তো এরকম অঙ্ক একটা করছি আমরা। হুম মনে আছে কিনা আপনাদের দেখেন, যে আসল যেহেতু 8/3, তাহলে আসল যদি 8x হয় তাহলে মুনাফা হবে হচ্ছে 3x। তাহলে এই দুইটা যোগ করলে হবে 5,500 টাকা, মানে মুনাফার আসল মিলে 5,500 টাকা। তাহলে 11 হলে 500 টাকা হচ্ছে এক্স এর মান। তাহলে আমাদের আসল কত হচ্ছে? আসল হচ্ছে 8 × 500, তার মানে 4,000 টাকা। 4,000। আর মুনাফা কত হচ্ছে? দুইটা মিলে যেহেতু 5,500, তাহলে মুনাফা 1,500 টাকা হবে। এখন বলছে সুদের হার কত? তো সুদের হার হচ্ছে, এটা কয় বছরের মুনাফা? 3 বছরের। তাহলে 1 বছরের মুনাফা কত? 1 বছরের মুনাফা হবে আপনার হচ্ছে এই 1,500 টাকাকে ভাগ করব 3 দিয়ে, মানে 500 টাকা। 500 টাকা প্রতি বছর মুনাফা। এখন বলছে মুনাফার হার কত? তাহলে আপনার 500 টাকা মুনাফা কয় টাকাতে? 4,000 টাকাতে, গুণন 100। তাহলে এটা কাটাকাটি করতে হবে। হুম উপরে আপনার হচ্ছে 1 2 3, 1 2 3, তাহলে হচ্ছে 4 × 12 = 48, আর 2 12.5%। তাহলে মুনাফার হার হবে হচ্ছে আপনার 12.5%। ঠিক আছে। আচ্ছা, এরপরটাতে আসি। এই অঙ্কটা কি করার দরকার আছে? বার্ষিক 10% আর মুনাফায় 5,000 টাকা, 6 বছরের মুনাফা কত হবে? 10% মানে 1 বছরে হচ্ছে 500 টাকা, 6 বছরে হবে 3,000 টাকা।
এটা আমি করলাম না। চক্রবৃদ্ধি সুদের একটু টাচ দেই, কারণ আগামী দিনে আমাদের চক্রবৃদ্ধি নিয়ে অনেক আলোচনা আছে। বলছে পোস্ট অফিসে 10% হারে চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলেন, 3 বছর পরে কত টাকা সুদ পাবেন? তো এইটা করার ক্ষেত্রে আপনাকে প্রথমে যখন আপনি একটা সূত্র ব্যবহার করবেন, সূত্রটা হচ্ছে এরকম: 1+r/100 আর হচ্ছে n। এই সূত্র দিয়ে আপনি চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবেন। হুম, চক্রবৃদ্ধি মূলধন। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন আপনি বের করতে পারবেন। ওকে, তো চক্রবৃদ্ধি মূলধন বের করলে তো আমাদের এখানে হচ্ছে না, আমাদের বলছে কি মুনাফা বের করতে, মানে সুদ বের করতে হবে। তো এই মূলধনটা বের হয়ে গেলে সেখান থেকে আসলটা বাদ দিলেই আপনার ইয়ে পেয়ে যাবেন, সুদটা পেয়ে যাবেন। যেমন এখানে আপনার আসল কত টাকা? 15,000, তাই না? 15,000, 1+ হচ্ছে আর কত, 10% ভাগ হচ্ছে এটা 100, আর এটা কয় বছর? 2 বছর, পাওয়ার হচ্ছে 2 বছর। তাহলে এই শূন্য এই শূন্য কেটে দেই, তাহলে এটা হচ্ছে আপনার 15,000 গুণন, এখানে এটা লসাগু করলে কত হবে? এটা 10 আর একে 11 হবে, 11/10। এটা 2 বার আছে, স্কোয়ার আছে জন্য 2 বার লিখবেন, 11/10। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এখানে এই শূন্য এই শূন্য কেটে দিব, এই দুইটা শূন্য। এরপরে এইগুলো আপনাকে গুণ করতে হবে। তো এই গুণগুলো তো ক্যালকুলেটর ওখানে দিবে না। এই গুণগুলো কিভাবে করবেন? এখানে আছে হচ্ছে 11 11, এটা হবে 121। হ্যাঁ, আর এটার সাথে গুণ করতে হবে আমাদের 15। ঠিক আছে? ও সরি, আমার একটু ভুল হচ্ছে মনে হয়, 3 ইয়ার্স আছে না? তাহলে 3 ইয়ার্স, এখানে যদি 3 দেই তাহলে আর একটা বাড়বে আমাদের, 11/10 হবে। হ্যাঁ, তাহলে এই শূন্য কাটা যাবে। আচ্ছা, তাহলে 11 11 121 আর 15 আগে গুণ করে নিই। 15 আর 11 কত হয়? আপনার 11 11 121, আর 15 11 165, তাই না? তাহলে 165 আর 121 গুণ করলে হয়ে যাচ্ছে, এই দুইটা গুণ করলে হয়ে যাবে আমাদের। হুম, আচ্ছা। আহ, সর্দি সর্দি ভাব একটু। তো এইবার এখানে তাহলে এখানে 5 × 5 = 60, মানে হচ্ছে আপনার 605 হবে এটা, 605। হ্যাঁ, এক ঘর কাটা, 6 × 1 = 6, 6 × 12 হচ্ছে 72, আর এক ঘর কাটা, তারপরে হচ্ছে 121। এই তো, তাহলে এটা 5, এটা 6, এটা 6 দ্বারা এটাকে 9, 7 আর 2 এর 9, আর 1 19,965 টাকা হচ্ছে, 19,965 টাকা। তাহলে এখানে দেখেন আমার আসল ছিল 15,000 টাকা, আর এটা হলো 19,965 টাকা। তাহলে সুদ কত টাকা হবে এখান থেকে? তাহলে সুদ হবে হচ্ছে এই 19,965 টাকা থেকে আপনি হচ্ছে 15,000 টাকা বাদ দিয়ে দেন, তাহলে 4,965 টাকা হচ্ছে সুদ। ঠিক আছে? এইভাবে সুদের টাকাটা বের করতে হবে। হ্যাঁ, এভাবে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? ওকে, তারপরটাতে চলে যায়। তারপরটাতে বলছে যে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এটা সূত্রে বসাই দিলে হয়ে যাবে, এটা খুব সহজ একটা বিষয়। এইটা আমি একটু ইয়ে করি। আহ, বলছে বার্ষিক শতকরা 10% হার সুদে 1,000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো সরল মুনাফা বের করা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, সরল মুনাফা হচ্ছে আপনার 1,000 টাকা, 1,000 টাকা 10%, মানে পার্সেন্টের নিচে 100 দিয়ে দেন,
গুণন 2 বছর, তাহলে কত টাকা হবে? 1 2 1 2, তাহলে 100 আর 200 টাকা, তাই না? 200 টাকা। এটা হচ্ছে সরল সুদ, চলে গেল। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের হবে? চক্রবৃদ্ধি সুদ বের করার ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি আগে সুদ আসল বের করে নেব। চক্রবৃদ্ধি মূলধন যেটা, চক্রবৃদ্ধি মূলধনে হচ্ছে আমাদের 1000 টাকা 1 + 10%, তাই না? তার মানে 10 হচ্ছে 100, পাওয়ার হচ্ছে 2। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 1000 গুণন, এখানে কত হবে? 11/10, 11/10, 11/10। তাহলে 10 10 কাটা গেলে 11 1210 টাকা। তাহলে এর মধ্যে সুদ কত টাকা আছে? এই 1210 টাকার থেকে আপনার 1000 টাকা বাদ দেন, 210 টাকা সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 210 টাকা, আর সরল সুদ হচ্ছে 200 টাকা। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 10 টাকা। 210 টাকা থেকে 200 টাকা বাদ দিলে 10 টাকা হচ্ছে পার্থক্য। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি হবে? ওকে, নেক্সট পার্টটাতে যাই। এটা আমাদের লাস্ট আজকে, এরপরে আর অঙ্ক করব না। হুম। এটা হচ্ছে বলছে যে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 1 টাকা। তো এইটা অনেকভাবে করা যায়। হ্যাঁ, তো অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, আমি যেভাবে করতেছি ওইভাবে করেন, সবচেয়ে ভালো হবে। মনে করি আসল 100 টাকা ধরে করবেন এই অঙ্ক। হ্যাঁ, মনে করি আসল 100 টাকা। হুম, আসল 100 টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ কত হবে? 2 বছরে সরল সুদ, সরল সুদ হবে এই যে 100 টাকা গুণন কয় পার্সেন্ট? 4%, গুণন কয় বছর? আপনার হচ্ছে 2 বছর। তার মানে 4 দোকানে 8 টাকা হবে, 8 টাকা। ঠিক আছে, সরল সুদ গেল। হুম, এটা হচ্ছে। এবার আসি আমরা চক্রবৃদ্ধি সুদের কথায়। তো চক্রবৃদ্ধি সুদের হিসাবটা কি? এটা ধরেন আপনার সূত্র দিয়েও বের করতে পারেন, ওটা অনেকটা ঝামেলাযুক্ত। চক্রবৃদ্ধি সুদের হিসাব হচ্ছে প্রথম বছরে যে সুদটা হবে তার উপরে আহ, আসলের সাথে যোগ করে পরের বছরে আবার সুদ ধরা। হুম, তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা বের করব কিভাবে? চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর হচ্ছে, প্রথম বছর হচ্ছে আপনার 100 টাকার উপরে কয় পার্সেন্ট? 4%, 4 টাকা। 4 টাকা, এটাতে কোনো সমস্যা না। কিন্তু যখন দ্বিতীয় বছর হবে তখন এই 100 টাকার সাথে এই 4 টাকা যোগ হবে। এই 100 টাকার সাথে 4 টাকা যোগ হয়ে তার উপরে 4%। বুঝতে পারছেন? তাহলে 104 টাকা 4%, তাহলে 104 টাকা হচ্ছে 4 4 16, তার মানে 4 টাকা 16 পয়সা হবে এটা। 4 টাকা 16 পয়সা। তাহলে এখানে সুদ হচ্ছে 8 টাকা 16 পয়সা। বুঝতে পারছেন? মোট সুদ হচ্ছে 8 টাকা 16 পয়সা, মানে এখানে হচ্ছে 2 বছরের সুদ 8 টাকা, আর এখানে হচ্ছে 8 টাকা 16 পয়সা। হুম, ক্লিয়ার এটা? তাহলে পার্থক্য কত?
পার্থক্য হচ্ছে এখানে 8 টাকা, এখানে 8 টাকা 16 পয়সা, তাহলে পার্থক্য হচ্ছে 16 পয়সা। এত টাকা হলে হলে আমাদের আসল কত? আসল হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে 100 / 0.16। তো এই 16টা আপনার উপরে তুলে দিলে আর একটা 100 পাবেন। হ্যাঁ, তাহলে এখানে পয়েন্ট তুলে দিলে, তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এটা 4, এটা হবে 25। এই 4 দিয়ে এটাকে কাটলে হবে 25। তাহলে 25 25 625। তো ওনারা বলছিল পার্থক্য 1 টাকা হলে আসল কত, তাহলে আমরা পেয়ে গেলাম 625। তার মানে আমাদের উত্তর হচ্ছে 625। এই অঙ্কটা এইভাবে করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এর বাইরে দুনিয়ার যত নিয়মই থাক না কেন, এর থেকে মানে আপনার সহজ নিয়ম হয়তো পাবেন না। হ্যাঁ, বা এর বাইরে গেলে আপনারা হয়তো ইয়ে করতে পারবেন না। এটা কি সবাই বুঝতে পারছেন? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, এটা প্রচুর পরীক্ষায় আসে। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা আমি জাস্ট শুধু সূত্রটা দেখাই দেবো, আপনারা এটা বাসায় ক্যালকুলেশন করে নেবেন। আমরা 20 পর্যন্ত আজকে থাকবে। হ্যাঁ, আগামী দিন 21 থেকে শুরু করব। ঠিক আছে, মানে আমাদের লেকচার শিটে আজকে 30 পর্যন্ত দেওয়া আছে। যাই হোক, আমি চেষ্টা করব হচ্ছে আগামী দিন ওগুলো শেষ করা। আজকে তো 30টা অঙ্ক করতে গেলে সময় শেষ হয়ে যাবে। তো এখানে বলছে ওই শহরের জনসংখ্যা 80 লক্ষ, শহরের জনসংখ্যা বৃদ্ধির হার 1030 হলে 3 বছরে শহরের জনসংখ্যা কত হবে? তাহলে আমাদের 80 লক্ষ হচ্ছে এটা মূলধন। হ্যাঁ, 80 লক্ষ হচ্ছে মূলধন। 1 + 1030 মানে 30 জন করে বাড়বে কয় হাজারে? 1000 নিচে। 100 না, কিন্তু 1000। এভাবে কয় বছর? 3 বছর। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা সিম্পল একটা প্রশ্ন, এর বাইরে আর কিছু করা লাগবে না। আপনি হচ্ছে আহ করলে হয়ে যাবে। তা এই 20 পর্যন্ত আপনারা একটু আজকে রাত্রে মানে প্র্যাকটিস করবেন বা কালকে করবেন। আমরা আগামী ক্লাসে হচ্ছে মানে বাদ বাকি যেগুলো আছে যতদূর সম্ভব হয় চেষ্টা করব। মানে যদি না হয় আমরা এক্সট্রা ক্লাস নিয়ে হলেও শেষ করব, অসুবিধা নেই। হ্যাঁ, শেষ করা হবে। আচ্ছা, আমাদের এখন ইংরেজি কিছু বিষয় পড়ার আছে। আমরা গত ক্লাসে আমি ওই যে টাইমের কারণে আমি কন্ডিশনাল সেন্টেন্সটা দেখাতে পারি নাই। কন্ডিশনাল সেন্টেন্সটা আজকে দেখাতে গেলে হয়তো আপনাদের ভয়েসটা আজকে আবার মিস হয়ে যাবে। তো একটা এক্সট্রা ক্লাস নিব ভাবতেছি, এই 9 নম্বর ক্লাসটা আর একটা ক্লাস নিব। হ্যাঁ, কালকে দেখি যদি সময় করতে পারি নিব, না হলে মানে 9 নম্বর ক্লাসে আর একটা নিব। হ্যাঁ, আজকে আপনাদের এই কন্ডিশনাল সেন্টেন্সটা যদি পড়ায় দেয় ভয়েসটা, তাহলে 9 নম্বর ক্লাসেই পড়ানো যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা আপনাদের একটু মানে
আজকে দেখাই দিই। কন্ডিশনাল সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা মানে অনেক দিক থেকেই পরীক্ষায় আসে, কিন্তু আমরা এটা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ি না। হ্যাঁ, আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে দেখা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ মানে একটা অংশ। আর ছোট্ট একটা নিয়ম আছে, এই কয়েকটা নিয়মের মধ্যেই সবগুলো আসে, ওর বাইরেও আসে না। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে একটা কন্ডিশন যুক্ত বাক্য। কন্ডিশন যুক্ত বাক্য হচ্ছে যে এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে দুইটা অংশ থাকবে, একটাতে শর্ত দেওয়া থাকবে, কন্ডিশন অ্যাপ্লাই করা থাকবে। ঠিক আছে, এবং কন্ডিশনের উপর ভিত্তি করে অন্যটা হবে। হ্যাঁ, তাই কন্ডিশন আসলে কি দেওয়া থাকবে বা কিভাবে দেওয়া থাকবে, ধরেন যেটার সাথে ইফ যুক্ত থাকবে সেটাই হচ্ছে আপনার কন্ডিশন যুক্ত, আর একটা হচ্ছে কন্ডিশন ছাড়া। কন্ডিশন যুক্ত বাক্য তিন ভাবে লেখা যায়, একটা হচ্ছে ইফ যুক্ত, একটা হচ্ছে আনলেস যুক্ত, হ্যাঁ, আর একটা হচ্ছে হ্যাড শুরুতে। হুম, হ্যাড শুরুতে। এই তিন ভাবে আপনার কন্ডিশনাল সেন্টেন্স শুরুতে লেখা যায়। তো এই কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই চারটা কন্ডিশনালের মানে ব্যবহার এবং এদের স্ট্রাকচার কিভাবে কি হবে সেগুলো আমরা হচ্ছে শিখবো আর কি আজকে। হ্যাঁ, তো প্রথমে আমরা জিরো কন্ডিশনালটা একটু বোঝার চেষ্টা করি। জিরো কন্ডিশনালটা হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এগুলো পরে আর পারবেন না কিন্তু। হ্যাঁ, অনেকেই মনে করে যে এগুলো সিম্পল জিনিস। সিম্পল জিনিস বলে কিছু নাই। ঠিক আছে, আপনার হচ্ছে মানে আপনি যেটাকে সহজ মনে করে বাদ দিবেন ওইটা আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। ঠিক আছে, এই যে গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি আমার কাছে মোট 6টা প্রশ্ন আছে বিভিন্ন পরীক্ষার, সবই লিখিত হয়েছে। আমি কয়েকটা ছোটখাটো ভুল করে ফেলছি। হ্যাঁ, তো এইগুলো মনে করেন এমন কিছু বিষয় আছে, আপনাকে যদি কোনো কিছুতে ইগনোর করার চেষ্টা করেন তাহলে ভুল হয়ে যাবে। হুম, এই জন্য এগুলো মনোযোগ দিতে হবে। আচ্ছা, তো এখানে প্রথমে আসি জিরো কন্ডিশনালে। জিরো কন্ডিশনালে বলছে ইফ যুক্ত সেন্টেন্সে, ইফ যুক্ত যেটা বাক্য সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট হয় তাহলে তাকে জিরো কন্ডিশনাল বলে। বোঝেন আগে, মানে আপনার আহ, দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই প্রেজেন্ট ইনডেফিনিট হবে অথবা দুইটা ক্লজই পাস্ট ইনডেফিনিট হবে, তখন সেটা জিরো কন্ডিশনাল। এক্ষেত্রে দুইটা ক্লজই সত্য হবে, দুইটা বাক্যই সত্য হবে। যে দুইটা বাক্য থাকবে দুইটাই সত্য বাক্য হবে, কোনো মিথ্যা বাক্য হবে না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেমন এখানে ধরেন একটা অফার দিছে, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ গেট দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, মানে তুমি যদি একটা কিনলে একটা ফ্রি, মানে একদম সত্য ঘটনা। তাহলে এই পাশে দেখেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই পাশে দেখেন হচ্ছে কমার পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, গেট আছে। ওকে, যেমন আরেকটা দেখায়, বলছে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, স্টেটা হচ্ছে এখানে ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ইওর স্কিন কি হবে, বার্ন হবে। হ্যাঁ, তোমার স্কিনটা পুড়ে যাবে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত হবে, বার্নস।
তাহলে এই পাশেও প্রেজেন্ট ইনডেফিনিট, এই পাশেও প্রেজেন্ট ইনডেফিনিট, এইটাকে বলে জিরো কন্ডিশনাল। তো এখন আপনি এটা জিরো কন্ডিশন, আপনাকে তো এইভাবে লিখতে হবে না পরীক্ষায়। লিখতে হবে যে এখানে ভার্বটা কি বসবে, বার্নস হবে এখানে, হ্যাঁ, বার্নস হবে। ঠিক আছে, এইটা কিভাবে বুঝবেন, কারণ এটা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কিভাবে বুঝবেন, কারণ এখানে দুইটা বাক্যই সত্য হবে। তুমি যদি দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার স্কিনটা পুড়ে যাবে, 100% সত্য। তাহলে এই পাশেও প্রেজেন্ট, যে টেন্স এই পাশেও একই টেন্স হবে। ঠিক আছে। আচ্ছা, যেমন আরেকটা উদাহরণ দেই, ইফ ইট ইজ উইন্টার, যদি শীতকাল হয় তাহলে ঠান্ডা লাগবে। এটা চিরন্তন সত্য কথা। তাহলে এই পাশে আপনার হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স, এই পাশে প্রেজেন্ট টেন্স ফিলস হবে। ইফ ইট ইজ সামার যদি হয় তাহলে এটা গরম লাগবে, ফিলস হট হবে। ওকে, এইটা বিষয়টা আপনার বুঝতে হবে মনোযোগ দিয়ে, যে এটা আমাদের কন্ডিশনালটা কি ক্লিয়ার হয়েছে, জিরো কন্ডিশনাল কি ক্লিয়ার হয়েছে। পৃথিবীতে যে কোনো সত্য ঘটনা আপনি হচ্ছে জিরো কন্ডিশনালের সামনে নিয়ে আসবেন। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আসি, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ হোক আর না হোক, উভয়টাই সত্য হবে। হুম, যখন দুইটা বাক্যই সত্য, এখন এটা কিছু বিষয় আছে রিলেটিভ, আপনার কাছে সত্য মনে নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু দুইটা এটাই, মানে আপনি বাদ বাকিগুলো বুঝলে বুঝতে পারবেন আরো ভালোভাবে। যেমন ফার্স্ট কন্ডিশনালে আসি, ফার্স্ট কন্ডিশনালের বাক্যটা এক পাশে যদি প্রেজেন্ট, মানে ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ইফ ছাড়াটা হবে ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, বুঝতে পারছেন, ইফ এর সাথে প্রেজেন্টটা থাকলে ইফ ছাড়াটা হবে ফিউচার ইনডেফিনিট। এই বাক্যগুলোর বৈশিষ্ট্য কি? এই বাক্যগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার আহ, মানে ঘটনাটা ঘটতেও পারে নাও পারে, এরকম। হ্যাঁ, মানে কিছু সত্য হবে কিছু মিথ্যা হবে, মানে সত্য মিথ্যার মাঝামাঝি থাকে অনেক সময়, সত্য হতেও পারে, মানে এটা আপনার শিওর সত্য না। যেমন ইফ অ্যালেক্স ড্যাশ মি, অ্যালেক্স যদি আমাকে জিজ্ঞাসা করতো আই উইল ইমেইল দ্য ডকুমেন্টস, তাহলে এই পাশে উইল আছে, তাহলে আপনি বুঝবেন যে বাম পাশে ইফ এর সাথে কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এটা হবে হচ্ছে আস্ক। হুম। আচ্ছা, আরেকটা বাক্য দেখলে বুঝবেন, ইফ রুবি ইজ হিটেড, ইট টেম্পোরারিলি লুজ ইটস কালার। হুম। তা এখানে একটা বিষয় খেয়াল করেন, বলছে রুবিকে যদি আপনি হিট করেন তাহলে এটা টেম্পোরারিলি তার কালার লস করবে। ঠিক আছে। তো এটা একটা পদার্থ আছে, এই পদার্থটা আপনার কালার, সুন্দর কালার হয়। ঠিক আছে। তো এই হচ্ছে কালারটা লস করবে। হুম। এখন এই কালারটা লস করতে পারে নাও পারে। ঠিক আছে, চুনি পান্না আপনারা নাম শুনছেন, রুবিতে চুনি পান্না বলে এটা, রুবি মানে হচ্ছে চুনি পান্না, যাই হোক, ওই একটা পাথর আর কি। তো এটা শতভাগ সত্য হতে পারে নাও পারে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স, এখন আপনি এই পাশে কিন্তু প্রেজেন্ট টেন্স বসাবেন না, কারণ এইটা 100% সত্য ঘটনা না, জিরো কন্ডিশনালে যাচ্ছে না। আপনি বলতে পারেন এই পাশে প্রেজেন্ট, তাহলে এই পাশে প্রেজেন্ট বসাবে, তখন ফিউচার বসাতে হবে, উইল বসাতে হবে। হ্যাঁ, যেমন এই বাক্যটা লক্ষ্য করেন, আরেকবার খেয়াল করলে বুঝতে পারবেন। বলছে হি ওয়ন্ট পাস হিজ এক্সাম, সে পরীক্ষায় পাশ করবে না। এই পাশে কোন টেন্স আছে বলেন তো, এটা ফিউচার টেন্স কিন্তু নেগেটিভ। আনলেস হি ড্যাশ মার্ক, তাহলে এই পাশে কোনটা হবে, প্রেজেন্ট টেন্স হবে, স্টাডি। অর্থাৎ সে যদি কঠোর পড়াশোনা না করে তাহলে সে পরীক্ষায় পাশ করবে না, করতেও পারে। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন যে কম পড়াশোনা করেও পাশ করে, অর্থাৎ এটা 100% আপনার ইয়ে না। ঠিক আছে, সত্য না। এরপরে আসি, ইফ ইউ মেক ডিলে ইউ ড্যাশ দ্য ট্রেন, দেরি করে যদি ট্রেন মিস করবে, তাহলে এই ইফ যুক্ত বাক্যে প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে ফিউচার, উইল মিস দ্য ট্রেন। হুম। ইফ হি রানস ফাস্ট হি উইন দ্য প্রাইজ, হি উইল উইন দ্য প্রাইজ, সে যদি দ্রুত দৌড়ায় সে প্রাইজটা জিততে পারে। হুম। ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড উইল ইনক্রিজ, যদি জিনিসের দাম কমে তাহলে ডিমান্ড বাড়ে।
এগুলো 100% সত্য না সবগুলো, ঠিক আছে? এগুলো 100% সত্য না, মোটামুটি আর কি উম, ইয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে এই যে আমরা দুইটা যে পড়লাম, ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল, এই দুইটার মধ্যে জিরো কন্ডিশনালের উভয় বাক্য শতভাগ সত্য হবে, আর ফার্স্ট কন্ডিশনালের উভয় বাক্য সত্য হবে এরকম কোনো গ্যারান্টি নাই। জিরো কন্ডিশনালে আপনার হচ্ছে উম, উভয় পাশে একই টেন্স হবে, মানে হয় প্রেজেন্ট হলে উভয় পাশে প্রেজেন্ট, পাস্ট ইনডেফিনিট হলে উভয় পাশে পাস্ট ইনডেফিনিট। আর এইটার ক্ষেত্রে কি, ইফের সাথে যদি হচ্ছে ফিউচার ইনডেফিনিট থাকে তাহলে ইফ ছাড়াটা হবে আপনার মানে ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে ইফ ছাড়াটা হবে ফিউচার ইনডেফিনিট। ওকে, আচ্ছা, এরপর আমরা সেকেন্ড কন্ডিশনালে যাই। সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে যদি কোনো আহ, বাক্যে ইফ ক্লজের সাথে যদি পাস্ট ইনডেফিনিট দিয়ে শুরু হয়, হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটবে, এবং হচ্ছে তারপরে ইফ ছাড়াটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। অনেক সময় কুড মাইটও কেউ লেখে। তো এইটা কিন্তু সম্পূর্ণটাই অবাস্তব ঘটনা, মানে অতীতের অবাস্তব ঘটনা, যেটা কখনো আর বাস্তব হওয়ার সম্ভাবনা নাই। উদাহরণ দেই, যেমন বলছে ইফ আই ড্যাশ এ মিলোনিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওর্থ কেস। বলছে আমি যদি মিলোনিয়ার হতাম, মানে মিলোনিয়ার বলতে আসলে এটা আহ, আমরা বাংলায় না করি, আমরা বলবো যে এটা ধনী, মানে আমি যদি ধনী হতাম, ইফ আই ওয়ার মানে মিলোনিয়ার হতাম, তাহলে আই কি করতাম, উড হেল্প এভরি পিপল। মানে এখানে বাক্যটা খেয়াল করেন, ইফ যুক্ত বাক্যটাও মিথ্যা এবং ইফ ছাড়া বাক্যটাও মিথ্যা। কিরকম, ইফ আই ড্যাশ এ মিলোনিয়ার, মানে আমি যদি মিলোনিয়ার হতাম, মানে সে মিলোনিয়ার হয়নি। সে যদি ধনী হতো তাহলে সে যত ভালো কাজ আছে সেখানে সহায়তা করত। আসলে সে ভালো কাজে সহায়তা করেনি। হ্যাঁ, বুঝতে পারছেন কথা কি? তার মানে দুইটাই অতীতকালের ঘটনা এবং দুইটাই বর্তমানে মিথ্যা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা ইফ যুক্ত বাক্যের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্স বসাবো, পরেরটাতে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। আর যদি অক্সিলারি ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই ওয়ার বসাবো, হ্যাঁ, ঠিক আছে? যেমন ইট উড বি প্লেজেন্ট বেটার, হ্যাঁ, ইট উড বি প্লেজেন্ট বেটার ইফ ইফ যুক্ত বাক্যে উই হোয়ার টু গো। বলছে যে কোথায় যেতে হবে আমরা জানা থাকলে আনন্দটা বেশি হতো। এখন কথা হচ্ছে তার মানে জানা ছিল না, আনন্দ বেশি হয়নি, ঠিক আছে? তাহলে এই পাশে উড যুক্ত আছে, তাহলে ইফের সাথে হচ্ছে কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, নিউ হবে। যেমন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, হুম, আই ড্যাশ এনিওয়ান অ্যাবাউট দিস, মানে তোমার জায়গায় আমি হলে এই ব্যাপারে কাউকে বলতাম না। তাহলে কি হবে, সে তার জায়গাতে হতেও পারবে না, সে কথাটা বলেও দিয়েছে। তার মানে এখানে এই পাশে যেহেতু ওয়ার আছে, এই পাশে উড যুক্ত হবে। এটা উড নট হবে, কারণ বলতাম না, ঠিক আছে, নেগেটিভ হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, যেমন ইফ আই নিউ দ্য আনসার ড্যাশ আই উড টেল ইউ, আমি যদি অ্যান্সারটা জানি তাহলে তোমাকে আমি বলবো। হ্যাঁ, তার মানে সে অ্যান্সারটা জানে না, আপনাকে বলেও নি। বুঝতে পারছেন? এইগুলোকে বলা হবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এই সেকেন্ড কন্ডিশনাল গুলো একটু দেখবেন, এই সেকেন্ড কন্ডিশনাল থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এগুলো একই জিনিস বারবার দোকানে পড়লে হয়ে যাবে। আমরা থার্ড কন্ডিশনালে চলে আসি। থার্ড কন্ডিশনালটা হচ্ছে যে ইফ যুক্ত যে বাক্যটা আছে সেটার সাথে আপনার যদি আহ, মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে ইফ সারাটা হবে হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এই এতে এই বাক্যগুলো কিরকম হয় দেখেন। হ্যাঁ, উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হবে। যেমন হচ্ছে দিস কুড দিস কুড হ্যাভ ওয়ার্কড, কুড বা উডও হতে পারে, কুডও হতে পারে, কুড হ্যাভ ওয়ার্কড। ইফ যুক্ত বাক্যে তাহলে কি হবে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাড বিন মোর কশাস।
তাহলে দেখেন বলছে আমি যদি আরো বেশি দূরদর্শী হতাম তবে তবে হচ্ছে এই কাজটা মানে উড হ্যাভ ওয়ার্ক মাসটা কাজটা করা যেত আর কি। হ্যাঁ, তার মানে এই বাক্যটা আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে কোনো তফাৎ নাই, দুইটাই মিথ্যা বাক্য। এটা শুধু স্ট্রাকচারালি তফাৎ, অন্য কোনো তফাৎ নাই। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে আরেকটা উদাহরণ দেই। এই পাশে দেখেন, আহ, এটাই দেখেন, বলছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড। উড প্লাস ভার্বের পাস্ট পার্ট, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই পাশে কি হবে? ইফ পরে সাবজেক্টের পরে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, মানে বলছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। যদি ভেঙে যেত তাহলে কি না ঘটনা ঘটতো, তার মানে ব্রিজ এখনো ভালো আছে, ভাঙেনি। হুম, আচ্ছা, তারপরে বলছে কি, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। বলছে যে সে অ্যারেস্টেড হবে যদি সে দেশ ছাড়ার চেষ্টা করে। তাহলে ইফ এর পরে আছে হি, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই পাশে হবে কি উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যারেস্টেড। তাহলে এখানে আবার বিনটা কোথা থেকে আসলো? মাঝখানে একটা ঝামেলা চলে আসলো না? তো এখানে আপনাকে একটু বুঝতে হবে বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েস কেন। কারণ হচ্ছে হি অ্যারেস্টেড, তাই হি তো আর সে অ্যারেস্ট নিজে করবে না, অ্যারেস্ট করবে তাকে পুলিশ, মানে সে অ্যারেস্ট হবে। তার মানে হিটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট সামনে থাকলে সেটা প্যাসিভ ভয়েস হয়। তাহলে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড মানে তাকে অ্যারেস্ট করা হতো, হ্যাঁ, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করতো। এরকম। আচ্ছা, যেমন এখানে দেখেন, ইফ আই হ্যাড নোন রিফাত ওয়াজ কামিং, আমি যদি জানতাম যে রিফাত আসবে। হুম, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই পাশে কি হবে? উড, তারপরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল গান, তাহলে আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন, তাহলে আমি স্টেশনে যেতাম। তাহলে রিফাতের আসার খবরও আমি জানি না, আমি স্টেশনেও যাইনি। দুইটা বাক্যই মিথ্যা বাক্য। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, তারপরে কি বলছে? হ্যাড আই, এই যে হ্যাড দিয়েও শুরু হতে পারে, আমি বলছিলাম কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু হ্যাড দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, হ্যাড আই বিন মিলোনিয়ার আই এস্টাবলিশ হসপিটাল, তাহলে হ্যাড আই বিন মিলোনিয়ার মানে এটা আই হ্যাড বিন মিলোনিয়ার, তাহলে এবারে আই হ্যাড প্লাস ধরে পাস পার্টিসিপল, তাহলে এই পাশে হবে আই উড, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের পাস পার্টিসিপল এস্টাবলিশড। ওকে, অর্থাৎ আই উড হ্যাভ এস্টাবলিশড এ হসপিটাল, মানে আমি যদি ধনী হতাম তাহলে একটা হসপিটাল দিতাম, প্রতিষ্ঠা করতাম, কিন্তু সে ধনী হয়নি, হসপিটালও তার হয়নি। ওকে, তাহলে এটা দেখেন, ইফ আই ড্যাশ ক্যামেরা উইথ মি আই উড হ্যাভ টেকেন, তাহলে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তো অবশ্যই এটা কি হবে? আই প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ হচ্ছে হ্যাড হ্যাড হবে এখানে। কেন? মানে আই হ্যাড এ ক্যামেরা, এটার আবার যদি আপনার পাস্ট পার্টিসিপলে যান তাহলে এ হ্যাড মূল ভার্ব, এ হ্যাড অক্সিলারি ভার্ব। তাহলে ইফ আই হ্যাড হ্যাড এ ক্যামেরা উইথ মি মানে আমার সাথে যদি একটা ক্যামেরা থাকতো তাহলে আমি ছবিগুলো নিতাম, ছবি উঠাতাম, কিন্তু তার কাছে ক্যামেরা ছিল না, সে ছবি উঠাতে পারেনি। বাক্য দুইটাই মিথ্যা বাক্য। বুঝতে পারছেন বিষয়টা কি? এই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের সংক্ষিপ্ত আলোচনা। এখানে যেগুলো দেওয়া আছে, এই ভালো করে যদি আপনি এগুলো পড়েন তাহলে আপনি কন্ডিশনাল সেন্টেন্সের মূল স্ট্রাকচারটা বুঝে যাবেন। মানে আসলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আপনার আসে, বা আপনি যখন ট্রান্সলেশন করবেন তখন এরকম আসে। তো যদি আপনার এরকম হয় যে উম, আপনার হচ্ছে একটা দুইটা প্রশ্নের জন্য আপনি ধরেন মানে উম, হাজার হাজার প্রশ্ন খুঁজতেছেন যে এটার উদাহরণ, আপনি হয়তো 10 বছর খুঁজে দু একটা আশা উদাহরণ পাবেন। তার থেকে বরঞ্চ এখানে যে স্ট্রাকচার গুলো আমি পড়ালাম ভালোভাবে, হ্যাঁ, সেটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে পড়ে নেন, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনার যে মানে কনফিউশন থাকে সেগুলো দূর হয়ে যাবে, এবং হচ্ছে মানে ভালো ইয়ে করতে পারবেন। ঠিক আছে।
আচ্ছা, তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের গেল। আমরা আরেকটা ছোট্ট জিনিস আজকে আপনাদের আমি পড়তে দিয়ে দিব। আর আমি যেহেতু আরেকটা ক্লাস নিব, এটার ভয়েসটা আমি আগামী ক্লাসে হয়তো পড়াবো। আরেকটা জিনিস যেটা পড়তে দিব সেটা হচ্ছে স্পেলিং। এই যে এক পেজ আমি আপনাদের স্পেলিং দিয়েছি, বানান। হুম। এই এক পেজ বানান আপনারা কষ্ট করে আজকে সবাই খাতায় লিখে ফেলবেন। ঠিক আছে, খাতায় লিখে ফেলবেন মানে আহ, সবাই, মানে এখানে যতগুলো বানান আছে, যেমন ধরেন একটা আছে অ্যাকনলেজমেন্ট, অ্যাকোমোডেশন, অ্যাক্সিলারেট, অ্যাবরিজিনস, অ্যাডাল্টারেশন, সার্টিফিকেট, সিগারেট, কফি, কোলাটারাল, কলিগ, এইগুলো। আচ্ছা, অর্থ না হলে পরেই পড়েন, অর্থ পড়তে পারেন, এটা ভালো হয়। হুম। প্রথম কাজ হচ্ছে এখানে যে এক পেজে যে কয়টা বানান দেওয়া আছে, এই বানানগুলো সবগুলো খাতায় লিখবেন। লেখার পরে আপনার হচ্ছে মানে এইটার কোনটা কোনটা ভুল হচ্ছে সেটা সেটা আপনি হচ্ছে, আপনি প্রথমে একটা কাজ করতে পারেন, একটু খাটনি করতে হবে, তাহলে আপনার পড়াটা তাড়াতাড়ি হবে। আপনার এইগুলোর বাংলা অর্থগুলো আপনি বাংলাগুলো খাতায় লিখতে পারেন, অর্থ না। মানে ধরেন এখানে আছে হচ্ছে ক্যারিয়ার, তাই না? আপনি বাংলা খাতায় ক্যারিয়ার শব্দটা লিখে নিতে পারেন, এটা দেখে দেখে এইভাবে, ক্যারিয়ার। তারপরটা লিখে নেবেন হচ্ছে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট। ওকে, এভাবে সবগুলো আগে খাতায় তুলে নেবেন বাংলা দিয়ে। ঠিক আছে, যেমন ধরেন এখানে আছে কি ডাইং। হ্যাঁ, ডাইং, এইটা লিখে নেবেন এভাবে, ডয়াকার হর্ষই ও সেভাবে লিখে নেবেন সবগুলো। লেখার পরে আপনি ইংলিশে বানান নিজে না দেখে লিখবেন। হ্যাঁ, বানানগুলো লেখার পরে যেটা যেটা ভুল হবে সেইটা সেটা, মানে যেটা যেটা ঠিক হবে সেটা সেটা আর পড়ার দরকার নাই, সেটা সেটা আপনার কোনোদিনই ভুল হবে না। আর যেটা যেটা আপনার মানে ঠিক হবে না, সেইগুলো কোথায় কেন ভুল হচ্ছে সেইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে আমি কিছু জিনিস আপনাদের একটু দেখাই দেব। যেমন এখানে একটা আছে অ্যাকনলেজমেন্ট বানান, খেয়াল করেন। অ্যাকনলেজমেন্ট বানানে হচ্ছে এ সি তো লিখলেন, নলেজ বানান কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই, অ্যাকনলেজ। তারপরে আবার মেন্ট বানান। হ্যাঁ, এখানে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা। অ্যাকোমোডেশন বানানে দুইটা সি, দুইটা ও, দুইটা এম। হ্যাঁ, এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি আই ওএন, অ্যাকোমোডেশন। এটা পরীক্ষায় খুবই আসে। অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশনে বেশিরভাগই ভুল করে, টি ই না লিখে টি এ লেখে। ঠিক আছে। আচ্ছা, ব্যুরোক্র্যাট, ব্যুরোক্র্যাট বানান হচ্ছে কি বুড়িয়া, বি ইউ, বুড়ি ইয়া, বুড়িয়া, বুড়িয়া ইউ ক্র্যাট, ব্যুরোক্র্যাট। ঠিক আছে, এই বানানটা ভুল করে সবাই। হ্যাঁ, ক্যাফেন বানানটা একটা এফ বসায় সবাই, এটা খেয়াল করবেন। তারপরে ক্যারিয়ার বানানে ই একটা বসায় অনেক সময়। সিলিং, সিলিং বানানে হচ্ছে সি ই আই হবে। হ্যাঁ, সিলিং, এল আই এন জি, সিলিং। সিগারেট বানানে হচ্ছে দুইটা টি হবে, সিগা, সি আই, সিগা রেটি, আর ই ডাবল টি ই, সিগারেটি। হ্যাঁ, দুইটা টি হবে। কফি বানানের দুইটা এফ হবে। ঠিক আছে, কোলাটারালের দুইটা এল হবে। কলিক বানানটা দেখেন, কলিক বানানটা হচ্ছে সি ও ডাবল এল ই এ, তারপরে জি ইউ ই, কলিগ। হ্যাঁ, এই যে এর মধ্যে অনেকগুলো প্যাচ আছে, এগুলো প্রচুরবার না লিখলে কখনো এই বানানগুলো ক্লিয়ার করা যাবে না। হ্যাঁ, আর এই বানানগুলো পরীক্ষা এখন খুবই আসতেছে, প্রত্যেকটা পরীক্ষাতে বানান আসতেছে। যেমন কমিটি বানান, দুইটা এম, দুইটা টি, দুইটা ই, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। হুম। তারপরে হচ্ছে কনসার, কনসার সিও ডাবল এন ও আই ডাবল এস ই ইউ আর। হ্যাঁ, কনসার খুব জটিল বানান কিন্তু। কনস্টিলেশন, সিও এন এস টি ই ডাবল এল এ টি আই, কনস্টিলেশন। এর কোন জায়গায় অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন বানান হচ্ছে আপনার দুইটা এস, 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 তারপরে একটা আই, তারপরে নেশন, অ্যাসাসিনেশন। ঠিক আছে। অ্যাসেসমেন্ট, এস, তারপরে ই দুইটা দিয়ে এস, তারপরে মেন্ট, অ্যাসেসমেন্ট। এভাবে আপনাকে বানান ভাগ করে করে নিয়ে বানান করতে হবে। তারপরে যেমন এখানে একটা বানান আছে দেখেন, কম মেমোরেট,
এটা হচ্ছে কম, প্রথমে লিখবেন, তারপরে মেমো লিখবেন, তারপরে রেট লিখবেন, কম মেমো রেট। হ্যাঁ, এরকম। তো এরকম প্রত্যেকটার বানান একদম নিখুঁত ভাবে কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, এই সহকারে আমরা 2 দিনে বানান পড়ে শেষ করে ফেলবো। 2 পেজ বানান পড়লে হয়ে যাবে। এটা 1 পেজ, আর 1 পেজ বানান আমি পড়তে দেবো। এর মধ্যে থেকে আপনাদের 100% বানান কমন থাকবে। ঠিক আছে, প্রচুর বই পড়ার দরকার নেই। বানানের জন্য অনেক কিছু থাকতে পারে, তো অত কিছু লাগবে না। আমার মনে হয় যে এই দুইটা পড়লেই হবে। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা জিনিস, সংক্ষিপ্ত জেনারেল নলেজটা, মানে আপনাদের এই যে রাজনৈতিক পরিক্রমা, আমাদের দীর্ঘমেয়াদী কিছু পড়া ছিল। তে আমি কিছু পড়া বাদ দিছি। রাজনৈতিক পরিক্রমা বিশাল একটা চ্যাপ্টার ছিল। 1972 সালের 10ই জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসলেন মুক্তিযুদ্ধের পরে। হ্যাঁ, তো সেইটাকে বলা হতো স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তা আমরা আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে বাংলাদেশের প্রথম নির্বাচন, বাংলাদেশের প্রথম সংসদ, প্রথম টাকা পয়সা, এগুলো আগে খুব পড়তাম। এখন সরকার পরিবর্তন হওয়ার কারণে এগুলো অবসলেট হয়ে গেছে, এগুলোর আর কোনো ভ্যালু নাই, এগুলো আর আসবে না। আমরা শুরুই করব হচ্ছে 7 নভেম্বর 1975 সাল থেকে। হ্যাঁ, 7 নভেম্বর 1975 সাল থেকে জিয়াউর রহমানের যে মুক্ত হওয়া, সেখান থেকে আপনারা পড়বেন। আর মাঝখানে এই মানে 1971 সালের উম, কতটুকু পড়া লাগবে সেটুকু আমি পড়াইছি। আর এই মাঝখানে 3-4 বছরে এগুলো দরকার নাই। হুম, এগুলো আর আসবে না। তো এখানে আপনার মূল ব্যাপারটা হচ্ছে যে 1975 সালের 15ই আগস্ট আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপরে হচ্ছে পাওয়ারে আসে কে? খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাক পাওয়ারে আসার পরে আহ, আগস্ট মাসের ঘটনা, আগস্ট মাসের পরে হচ্ছে আপনার এই যে 7ই নভেম্বর আহ, মানে হচ্ছে কর্নেল তাহের, সে সময় জিয়াউর রহমানকে অ্যারেস্ট, মানে গৃহবন্দী করে রাখা হয়। হ্যাঁ, তো এই কর্নেল তাহের হচ্ছে উনি জিয়াউর রহমানকে বের করে আর কি এর থেকে। মাঝখানে আরো কিছু রেভুলেশন আছে, সেগুলোর কথা আমি না বলি, ওগুলো আর ইম্পর্টেন্ট নাই। তো যাই হোক, জিয়াউর রহমানকে যখন এর থেকে বের করে এই কর্নেল তাহের গিয়ে 7 নভেম্বর জিয়াউর রহমানকে কারাবন্দি থেকে মুক্ত করে নিয়ে আসে। এই জন্য 7 নভেম্বরকে বিএনপি হচ্ছে বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে। হ্যাঁ, এবং জিয়াউর রহমান তখন মিলিটারির মধ্যে খুব জনপ্রিয় ছিল, এবং জিয়াউর রহমান তখন ক্ষমতায় চলে আসে, পাওয়ারে চলে আসে। এবং হচ্ছে উনি 1976 সালে 30শে নভেম্বর নিজেকে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ঘোষণা করে, এবং 77 সালের 21শে এপ্রিল রাষ্ট্রপতি পদে বসে যান। হ্যাঁ না ভোটের মাধ্যমে প্রথম গণভোট আয়োজন করে। ঠিক আছে, এবং 1978 সালে জাতীয়তাবাদী দল গঠন করে। হ্যাঁ, আর ওনার সম্পর্কে তো আমি গত শীটে দিয়ে দিয়েছি, তার লাইফ হিস্ট্রি যেগুলো ছিল সেগুলো। তো আরো শাসন পরিক্রমাতে আরো অনেক কিছু ছিল, যেগুলো আসলে আমাদের খুব একটা গুরুত্ব বহন করে না এখন। তো জিয়াউর রহমানের এইটুকু একটু ভালো করে পড়বেন। বাংলাদেশের সাথে আমাদের উম, বাংলাদেশ ভারত যে পানি সমস্যা, বাংলাদেশ ভারতের সাথে আমাদের পানি চুক্তিগুলো খুব ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে যে 1961 সালে, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে ফারাক্কাবাদ নির্মাণ করা শুরু হয়। 1975 সালে এই কাজটা শেষ হয়। হুম, তো এই ফারাক্কাবাদের অভিমুখে এটা নির্মাণ কাজ বন্ধ করার জন্য সেই সময় ভাসানী লং মার্চ করেছিল। তো এই ফারাক্কা নিয়ে আমাদের হচ্ছে পানি সমস্যা নিয়ে আমাদের সাথে যে ভারত সরকারের চুক্তি আছে, তার মধ্যে একটা আছে 1978 থেকে 1982 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে 5 বছর মেয়াদী চুক্তি, যেটা 1977 সালে আপনার জিয়াউর রহমানের মাধ্যমে এটা স্বাক্ষরিত হয়। জিয়াউর রহমান সেই সময় ভারত পানি দিতে চাচ্ছিল না, পরে ইন্টারন্যাশনালি জাতিসংঘকে চাপ দিয়ে এই পানি চুক্তিটা স্বাক্ষর করে। এই জন্য এটা আসলে আলামিন জিয়াউর রহমান মারা গেছে হচ্ছে পার্সোনাল কারণে। ওনার বন্ধুদের সাথে, মানে ওনার কিছু প্রভাবশালী আত্মীয়দের জমি জমা বিরোধ নিয়ে একটা সমস্যা ছিল। আর্মিদের
ভিতরে এইটা আসলে আস্তে আস্তে মানে দুইটা গ্রুপ হয়ে যায়, স্প্রেড হয়ে যায়। এটার ইতিহাসে আমি একটা আপনাদের বলছি, ওই যে বিবিসি বাংলার একটা প্রতিবেদন আছে আধা ঘন্টার মতো, যে জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে। ওখানে সব সত্য ঘটনা আছে। আমি পলিটিক্যাল বিষয় নিয়ে আসলে খুব একটা আলোচনা করতে চাই না, কারণ ভালো মন্দ কোন দিকে যায়। তো এই জন্য হচ্ছে আমি ওই ভিডিওটা আপনাদের আজকে গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখবেন সবাই মনোযোগ দিয়ে। মানে তার রাজনীতিতে আসা থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত, মানে কেন কিভাবে হত্যাকাণ্ড হলো, কারা করলো, কোন স্বার্থে, সব আছে ওখানে। বিবিসি বাংলা এটা একটা প্রতিবেদন করছিল। আচ্ছা, তো যাই হোক, এই জিয়াউর রহমানের এটা একটা সফলতা যে 5 বছর মেয়াদে উনি হচ্ছে 1977 সালে একটা চুক্তি স্বাক্ষর করতে পারছিল ভারতের সাথে। সেটা জাতিসংঘকে প্রেসারাইজ করে, হ্যাঁ, জাতিসংঘের মাধ্যমে কাজটা করা হয়েছিল। 1983 থেকে 84 2 বছর মেয়াদে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। 1986 থেকে 88 সাল পর্যন্ত 3 বছর মেয়াদে একটা সমঝোতা স্মারক হয়। তারপরে শেখ হাসিনা আসার পরে 1996 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই পানি বন্টন চুক্তির হচ্ছে 30 বছর মেয়াদে একটা চুক্তি আছে, যেটা আমাদের সামনের বছর শেষ হয়ে যাবে। হুম। তারপরে এই গঙ্গার পানিও আমরা ঠিকভাবে আর পাবো কিনা তা বোঝা যাচ্ছে না। ঠিক আছে। মানে এটা নিয়ে একটা সমস্যা আছে। তারপরে ভারতের সাথে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা কোথায় আছে, তিস্তা নিয়ে। তো তিস্তা নদীর পানি বন্টনে ভারত মোটামুটি রাজি না। হ্যাঁ, এটা একটা। আর হচ্ছে সুরমা নদীর যেটা আছে সিলেটের, ও টিপাইমুখ বাঁধ নির্মাণ করছে ওখানে, যেটার কারণে আমাদের বন্যা বা অন্যান্য সমস্যা হচ্ছে। এবং হচ্ছে আপনার ওই যে ফেনী নদীর ওখানেও তো একটা বাঁধ দেওয়া আছে, যে কারণে আমাদের প্রবলেম আছে। এগুলো নিয়ে দুইটা দেশের যে আন্তঃনদী কমিশন আছে তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে তত্ত্বাবধায়ক সরকার তো সিদ্ধান্ত নিল। আচ্ছা, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি? বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের সময় কিন্তু হচ্ছে 72 সালে, 71 সাল আমেরিকা আমাদের বিপক্ষে ছিল। হুম। যদিও বা এখন সবচেয়ে মানে পক্ষে আর কি, কিন্তু আমেরিকা সবসময় বাংলাদেশের পক্ষে কখনোই ছিল না। 1972 সালে 4 এপ্রিল বাংলাদেশের স্বীকৃতি দেয়, তারিখটা মনে রাখবেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা থেকে প্রশ্ন হয়। আর বাংলাদেশের সাথে 2013 সালে একটা চুক্তি হয়, নাম হচ্ছে টিকফা চুক্তি, যেটা টিফা বা টিকফা বলে, ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সেই সময় আপনার ছিল কে, বাণিজ্য মন্ত্রী ছিল জিএম কাদের। জিএম কাদেরের মাধ্যমে টিকফা চুক্তিটা স্বাক্ষরিত হয়। আচ্ছা, বাংলাদেশের সাথে মায়ানমারের সম্পর্ক, এটা নিয়ে এখানে যেটা যেটা পড়বেন সেটা হচ্ছে যে 1982 সালে আপনার হচ্ছে আহ, এই মায়ানমারে একটা আইন হয়। হুম। যে আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করা হয়। 1978 সাল থেকেই মূলত রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। হ্যাঁ, প্রথম। তারপরে 2013 সালে তো মানে ব্যাপক নির্যাতনের মাঝখানে হচ্ছে আসতে শুরু করে। এবং এখন আমাদের এখানে প্রায় ধরেন হচ্ছে 10 লক্ষের উপরে রোহিঙ্গা আছে। ঠিক আছে। তো এই মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে মূলত একটু সমস্যা বা আছে। মিয়ানমারের সাথে আমাদের একটা নদী আছে, নাফ নদী, সেই নদীকে কেন্দ্র করে মূলত সমস্যাগুলো হয়। নদী দিয়েই তারা আসে। বাংলাদেশের জাপানের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, বাংলাদেশের যে উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জাপান। দ্বিপাক্ষিক দাতা গোষ্ঠীর বৃহত্তম একক দেশ জাপান। জাপান একটা প্রজেক্ট কাজ করতেছে, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, বিগ বি যেটাকে বলে। এখানে এই অনুসারে যারা বে অফ বেঙ্গলের দেশ আছে, সেই দেশগুলোতে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতেছে। তার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে আমাদের জাপানের যে প্রতিষ্ঠান জাইকা, তারা অনেক ইনভেস্টমেন্ট করছে। হ্যাঁ। মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বলতে, বাংলাদেশকে প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে আফ্রিকার সেনেগাল। ঠিক আছে। আর সেনেগালের পরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া একসাথে স্বীকৃতি দেয়। মিডল ইস্টের দেশ হিসাবে ইরাক স্বীকৃতি দেয় প্রথম। হুম। তারপরে হচ্ছে আপনার মানে 16ই আগস্ট 1975 সালে শেখ মুজিবুর মারা যাওয়ার পরের দিন সৌদি আরব স্বীকৃতি দেয়, আর 17ই আগস্ট হচ্ছে ওমান স্বীকৃতি দেয়। এবং 1972 সালে, এবং এই দেশগুলোর সাথে দেখবেন আওয়ামী লীগের সম্পর্ক খুব একটা ভালো না, বিএনপির সম্পর্ক খুবই ভালো। এগুলো অনেক ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে।
তো যাই হোক, এগুলো সম্পর্কে আলোচনার কোনো বিষয় না, আপনারা তারিখগুলো পড়বেন। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক নাই। ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 1972 সালের 4 ফেব্রুয়ারি, যেটা বাংলাদেশ তখন নেয়নি। হুম। আচ্ছা, এরপরে সমাজতান্ত্রিক বিশ্বের সাথে আমাদের সম্পর্ক শুরু হয় পূর্ব জার্মানির মাধ্যমে। পূর্ব জার্মানি আপনার 19 মানে 74 সালে 24-এ মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়, এটাও পড়বেন। বাংলাদেশের সাথে চীন তাইওয়ান সম্পর্ক কি? বাংলাদেশ জাতিসংঘে সদস্য হওয়ার বিপক্ষে কিন্তু ভেটো দিছিল হচ্ছে চীন, মানে সদস্য হতে দিবে না বাংলাদেশকে জাতিসংঘে। তো যাই হোক, পাকিস্তান যখন স্বীকৃতি দেয় তখন চীনও আর কোনো আপত্তি করেনি। 1975 সালে শেখ মুজিবুর মারা যাওয়ার পরে 31শে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। হুম। আচ্ছা, তারপরে তাইওয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক শেষ হয় এবং তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ব্যবসা বাণিজ্য চলে। বাংলাদেশ প্রথম হচ্ছে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে 18 এপ্রিল। এটা পড়বেন ভালো করে, এটা আসে 34তম সদস্য। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে 1974 সালের 22শে ফেব্রুয়ারি। পাকিস্তান স্বীকৃতি দেয়, তারপরে হচ্ছে ওআইসি সদস্যপদ লাভ করতে পারে। এইটা খুব আসে 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশন 136তম সদস্যপদ লাভ করে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এটা পরীক্ষায় খুবই রিপিট হয়, সকল পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পড়বেন। শান্তিরক্ষা মিশনে মূলত শুরু হয় ইরাক ইরান যেটা যুদ্ধবিরোধী তদারকির জন্য 88 সালে। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীরা এই মিশনেই অংশগ্রহণ করে, প্রথম মিশন থেকেই তারা অংশগ্রহণ করে। 2000 সালে নারী পুলিশ টিম একটা অংশগ্রহণ করে। হ্যাঁ, এই লাইবেরিয়াতে বাংলাদেশ স্কোয়ার নামে আর্মিদের স্মরণে একটা হচ্ছে জায়গা করা হয়েছে। ঠিক আছে। বাংলাদেশের অন্যান্য যে প্রতিষ্ঠানের সদস্য বদলাবে, এগুলো যদি তারিখ মুখস্থ করতে চান করতে পারেন। আইএমএফটা আসে বেশি, কিন্তু অন্যগুলো খুব একটা আসে না, তারিখগুলো আসে না। তবে মুখস্থ করে রাখলে ভালো, যদি মানে হঠাৎ করে আসলে 1 মার্ক ছুটে যাবে আর কি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 30তম অধিবেশনে এই মানে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা, মানে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই তারিখটা ইম্পর্টেন্ট, 1999 সালের 17 নভেম্বর। হ্যাঁ। আচ্ছা, আমাদের দেশে যে ইউনেস্কো ঘোষিত যেসব সাইট রয়েছে তার ভিতরে আপনার 60 গম্বুজ মসজিদ, সোমপুর বিহার আর সুন্দরবন, এই তিনটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এগুলোর নাম্বার গুলা পড়বেন 798, 322, 321। আর ইনটাঞ্জিবল কালচারাল সাইট, মানে কালচারাল হিস্ট্রি যেগুলো আমাদের আছে হেরিটেজ, সেগুলোর মধ্যে বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা আর শীতল পাটি। হুম। এই চারটা, এগুলো তারিখ দরকার নেই, আপনার নামগুলো পড়বেন। আর ভৌগোলিক নির্দেশক পণ্য আছে হচ্ছে আমাদের জিআই পণ্য যেটা। হ্যাঁ, এইটা অনেক চেঞ্জ হয় আস্তে আস্তে, এখন পর্যন্ত 52টা হয়ে গেছে। তো 52টা তো পণ্য নাম মুখস্থ রাখা সম্ভব না। তো এই জন্য হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার আগে লাস্ট শুধু ডেটা সার্চ দিয়ে দেখে যাবেন যে সর্বশেষ জিআই পণ্য কোনটা। ঠিক আছে, আগে 4-5টা ছিল, তখন আমরা মুখস্থ রাখতাম। হুম। তো এটা হচ্ছে এই আপনার প্রথম জিআই পণ্য হিসাবে আপনার জামদানি শাড়ি 2016 সালে প্রথম সার্টিফিকেট পায়। তারপর থেকে বিভিন্ন অঞ্চলের সবগুলোই আস্তে আস্তে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে। ঠিক আছে। তা আমাদের যাই হোক, আজকে আর একটু পড়া ছিল, আপনার আজকে সময় করে উঠতে পারছি না। বাংলাদেশের সংবিধান আর বাংলাদেশের সংবিধান তো চেঞ্জ হবে শুনতেছি আর কি। আর যতদিন চেঞ্জ না হয় ততদিন তো এটাই পড়তে হবে। আর আমাদের যেটা আইন বিভাগের যে স্ট্রাকচার, যেটাও নাকি চেঞ্জ হবে। হুম। এই দুইটা আমরা হচ্ছে আগামী দিন ক্লাসে আশা করি ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ। আহ, ইয়ে করে পাশাপাশি আমরা মানে আগামী ক্লাসটা আপনার এই 9 নম্বর নতুন লেকচার শিট আর দিব না। এই যে লেকচার শিট গুলো দিয়েছে এগুলোর উপরেই নিব। 9 নম্বর ক্লাসের এর উপরেই নিব।